নমস্কার। আমরা বিগত দিনে তর্ক সংগ্রহ সম্পর্কে আলোচনা করছিলাম এবং এই তর্ক সংগ্রহর আমরা গুণটা শুরু করেছিলাম। তো আজকেও আমরা ওই পঞ্চম গুণ থেকে ব্যাপারটা দেখব। চতুর্থ গুণ পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। তাই পঞ্চম গুণে কী আছে দেখুন সেটা আমরা শুরু করছি। পঞ্চম গুণ থেকে দেখুন প্রথমেই রয়েছে সংখ্যা। এই সংখ্যা বিষয়ে কী বলা হচ্ছে দেখুন। সংখ্যা বিষয়ে বলা হচ্ছে যে একত্বাদি ব্যবহার হেতু সংখ্যা। তাহলে এই যে একত্বাদি মানে একত্ব আদি আর কি। তাহলে আদি বলতে কি মানে এক এক আদি। এক আদি বলতে মানে 2 3 4 মানে এরপরে যে গণনা রয়েছে মানে 1 বলুন 2 বলুন 3 বলুন 1 থেকে শুরু করে যে সংখ্যাগুলোই আমাদের বোঝাবে সেটাই হচ্ছে সংখ্যা মেন কথা। তাহলে এখানে বলছে একত্বাদি ব্যবহার হেতু। তাহলে এই যে একত্বা মানে এক আদি বলতে 1 2 3 ইত্যাদি যে ব্যবহার, তাহলে কিসের ব্যবহার? যে গণনার যে ব্যবহার, যে গণনার ব্যবহাররূপী যে কারণ সেটা হচ্ছে সংখ্যা। তাহলে এখান থেকে আপনাদেরকে মূলত মনে রাখতে হবে যে লক্ষণগুলো মূলত মনে রাখতে হবে। লক্ষণগুলো থেকেই কিন্তু তুলে প্রশ্ন দেওয়া হয়। তাহলে 1 2 3 ইত্যাদি গণনার যে কারণ তাকে বলছে কি সংখ্যা। এবার তখন এখানে বলা হচ্ছে যে সংখ্যা গুণের দ্রব্যে অবস্থান। এই সংখ্যা নামক গুণটি 9টি দ্রব্যেই থাকে। দেখুন আমি দ্রব্য আগে পড়িয়ে দিয়েছি। তাহলে এই দ্রব্য যে রয়েছে ওই দ্রব্যেরই অন্তর্ভুক্ত হচ্ছে কি এই সংখ্যা নামক গুণটা। কারণ হচ্ছে আপনি দ্রব্য ব্যতি রেখে কোনো গুণ আপনি বলতে পারেন না। মানে আমি যদি বলি যে একটা দ্রব্য বিষয়, একটা দ্রব্য বিষয় কি? ধরুন আমি যদি বলি একটা বই, সেই তার যে গুণ মানে সংখ্যার যদি বোধ, আমি যদি বলি দেখুন আমি একটা জাস্ট বোঝানোর চেষ্টা করি। ধরুন এই আমার কাছে একটা বই আছে। এই যে একটা বই আছে মানে কি যে একটা সংখ্যা আমি বলবো যে একটা বই, কিন্তু এই বইটা বলতে গেলে এটা তো একটা দ্রব্য, তাই না? তাহলে হচ্ছে একটা দ্রব্যর মধ্যে সেই সংখ্যাটাও কিন্তু অবস্থান করছে। দ্রব্য ব্যতি রেখে কিন্তু সংখ্যা হতে পারে না। তো সেই জন্য বলা হচ্ছে কি যে 1 2 3 ইত্যাদি গণনার যে কারণ তাকে সংখ্যা বলা হচ্ছে। বেশ, এবার দেখুন চলে যাচ্ছি। এরপর বলছে যে নবদ্রব্যের বৃত্তি মানে 9 দ্রব্যের মধ্যে এটা থাকছে। সংখ্যা সীমা 1 থেকে পরার্ধ পর্যন্ত। সংখ্যার প্রকৃতি হচ্ছে একত্ব, নিত্য, অনিত্য, 2 ধরনের হতে পারে। তাহলে এক, নিত্য ও অনিত্য, এই 2 ধরনেরই কি বলছে সংখ্যা হতে পারে। নিত্য দ্রব্যে সংখ্যা নিত্য হয়, অনিত্য দ্রব্যে সংখ্যা অনিত্য হয়। এবার নিত্য দ্রব্য কি অনিত্য দ্রব্য কি এটা আপনারা জানেন, আমি তাও বলি একদম। যদি বলছি যে নিত্য হচ্ছে সেটা যেটা হচ্ছে আপনি মানে ধ্বংস করতে পারবেন না আর কি, যেটা নিত্য মানে হচ্ছে। আর অনিত্য মানে কি মানে নশ্বর, যেটা যেটা আপনার বিনষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে অনিত্য। তাহলে এখানে বলেছে দেখুন যে নিত্য দ্রব্যে সংখ্যা নিত্য। আমরা যদি বলি চাঁদ কটা, একটাই তো চাঁদ। সূর্য কটা, একটাই সূর্য। তাহলে দেখুন এদের কিন্তু ধ্বংস হচ্ছে না। আমরা যদি মানে দেখি সত্যযুগেও চাঁদ সূর্যর অবস্থান ছিল, ত্রেতার যুগে, দাপর যুগে, কলিযুগে এখনও চলছে। তাহলে এগুলো কিন্তু নষ্ট হচ্ছে না, তাহলে নিত্য দ্রব্য কিন্তু সংখ্যা বোঝাচ্ছে। আবার দেখুন অনিত্য দ্রব্য, তাহলে অনিত্য দ্রব্য আমি বইটা দেখালাম, এই বইটা হয়তো আমি সংরক্ষণ করতে পারবো 100 বছর 150 বছর, মানে আমারও পরে যার জেনারেশন রয়েছে তারা হয়তো বইটা রাখছে, কিন্তু একদিন তো সেই বইটাও নষ্ট হবে। সারা জীবন ধরে সেই বইটা থাকতে পারে না কিন্তু। তো এটা হচ্ছে যে এটা কিন্তু সংখ্যারই বোধ করাচ্ছে, কিন্তু এটা কি অনিত্য দ্রব্য সংখ্যা বিষয়। ঠিক আছে, বেশ। তাহলে দেখুন অনিত্য দ্রব্যের সংখ্যা অনিত্য, মানে যেটা অনিত্য বলছে সেটা হচ্ছে নষ্ট হয়ে যায়। কিন্তু দ্বিত্ব, 2 ইত্যাদি সব সংখ্যা সর্বত্র অনিত্য। কিন্তু যখন দেখবেন যে বলছে যে দ্বিত্ব মানে যেখানে দুটো বোঝাবে সংখ্যা, সেখানে বলছে সর্বত্র সংখ্যা সেখানে কিন্তু অনিত্য, তার কিন্তু নিত্যত্ব নেই। যাই হোক, এটা হচ্ছে যে ন্যায় বৈশেষিক মতাংশ। এবার আমরা পরিমাণ অনুযায়ী দেখব। পরিমাণ কি বলছে? পরিমাণ বলছে মান ব্যবহার সাধারণ কারণম পরিমাণম। তাহলে মান ব্যবহার সাধারণ, সাধারণ মানে হচ্ছে সাধারণ, যে সাধারণ কারণম।
তাহলে বলছে মান ব্যবহার বলতে মাপ বা পরিমাপের যে আচরণ, তাকে বলছে মান ব্যবহার। ব্যবহার বলতে এখানে আচরণ বিধিকে বলা হচ্ছে, ঠিক আছে। তো সেই আচরণের যে বিশেষ কারণ সেটা হচ্ছে পরিমাণ। তাহলে মান এবং পরিমাণের বা পরিমাপের যে আচরণের যে বিশেষ কারণ সেটা হচ্ছে পরিমাণ। তাহলে পরিমাণ দেখুন কি বলছে, যে পরিমাণ হচ্ছে দেখুন মূলত 4 প্রকার আমরা দেখতে পাচ্ছি। যে বলছে একটা অণু পরিমাণ, আমরা বলি তো অণু পরিমাণ মানে খুব ক্ষুদ্র আর কি, অণু। আবার দেখুন বলছি মহৎ পরিমাণ, মহৎ পরিমাণ মানে হচ্ছে বড়। দীর্ঘ, দীর্ঘ মানে হচ্ছে লম্বা। হ্রস্ব, হ্রস্ব মানে হচ্ছে ছোট। অণু পরিমাণকে পরিমাণ্ডল্য বলা হয়, এটা মনে রাখবেন, ঠিক আছে। যে অণু পরিমাণকে কী নামে অভিহিত করা হয়, যে পরিমাণ্ডল্য বলেও অভিহিত করা হয়। বেশ, তাহলে মূলত আমরা এখানে যে পেলাম যে পরিমাণের প্রকার প্রথমত পেলাম, ঠিক আছে, যে 4 প্রকার। মাথায় রাখবেন এটা, যে পরিমাণ যে 4 প্রকার, একটা হচ্ছে অনুপরিমাণ, একটা হচ্ছে মহৎ পরিমাণ, একটা দীর্ঘ, একটা হ্রস্ব। 9টা দ্রব্যের মধ্যে বর্তমান থাকছে, তার দ্রব্যের মধ্যে থাকছে। আমি যেহেতু বলেছি যে গুণ দ্রব্য ছাড়া থাকতে পারে না, তাই না। আচ্ছা, এরপরে দেখুন পৃথকত্ব, 7 নম্বর গুণ। আচ্ছা, একটা জিনিস বলি, যে পদার্থ বলি, গুণ বলি, যে বিষয়ে আলোচনা হোক, আপনারা কিন্তু এই যে কোথাও 7 প্রকার, 24 প্রকার বা বিভিন্ন রকম যে প্রকারগুলো পড়ছি, আপনারা কিন্তু ক্রমান্বয়ে মনে রাখবেন। ক্রমান্বয়ে কিন্তু প্রশ্নতে আসে। তো সেই হেতু মানে নেট সেটের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এগুলো কিন্তু ক্রমান্বয়েই আপনাদেরকে দেবে। তো সেই জন্য কিন্তু ক্রমান্বয় হিসেবে পড়ুন। বেশ, এরপরে দেখুন কী বলছে। তাহলে প্রথমত বললো যে পৃথকত্ব। তা পৃথকত্ব কী বলছে, যে পৃথক ব্যবহার কারণম পৃথকত্ব। পৃথক মানে কি, আমরা যদি বলি পৃথক মানে আমি তার থেকে পৃথক, মানে আলাদা, তাই না। তাহলে দেখুন বলছে আলাদা বা পৃথক বলে যে ব্যবহার করা হয় তার কারণকে পৃথকত্ব বলছে। তাহলে এটা হচ্ছে এই গুণটা হচ্ছে সব দ্রব্যেই থাকছে। আর কি বলছে, সর্বদ্রব্যবৃত্তি। বেশ, মানে সব দ্রব্যেই এটা থাকছে, মানে 9টা দ্রব্যেই থাকছে। বেশ, এরপরে যা হচ্ছে যে সংযোগ। সংযোগ বলছে সংযোগ, সংযুক্ত ব্যবহার হেতু সংযোগ। দেখুন সংযোগ জিনিসটা কি, সংযোগ জিনিসটা হচ্ছে মূলত ধরুন আমি বললাম যে এই বইটা দিয়েই বলছি যে সংযোগ জিনিসটা আসলে কি। সংযোগ জিনিসটা হচ্ছে ধরুন এই বইটা আমি হাতে নিয়ে আছি, তাই তো। এবার এই যে বইটা হাতে নিয়ে আছি, এটা হচ্ছে আমার কাছে সংযোগ সম্পর্ক, মানে আমার হচ্ছে বিচ্ছেদ হতে পারে কিন্তু এখান থেকে, ঠিক আছে। এই প্রসঙ্গে সমবায় কথাটাও আসে, যে ধরুন একটা গাছ রয়েছে, সে গাছের ডালে একটা পাখি বসে রয়েছে, মানে সেটা তো আলাদা হতে পারছে গাছ থেকে। তাহলে যখন আলাদা হতে পারছে তখন কিন্তু সেটা আমরা বলতে পারি সংযোগ। আর যেটা দেখবেন আলাদা করলে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়, তাহলে সেটা কি, সেটা কিন্তু আমরা বলবো সমবায়। যেমন হচ্ছে এই যে বই দেখালাম, বইয়ের যদি একটা একটা করে পাতা ছিঁড়ে দিই, ভাবুন ওই বইয়ের গুণটা থাকবে? সে বইয়ের গুণটা কিন্তু কোনোদিন থাকবে না। তো সেহেতু সেটাকে আমরা কি বলবো, সেটাকে সমবায় বলবো। তাহলে সংযোগ আমরা বুঝতে পারলাম। এখানে কি বলছে তাহলে দেখেন, বলছে সংযুক্ত ব্যবহার হেতু সংযোগ। তাহলে দুই বস্তুর যুক্ত বা সংযুক্ত হওয়ার যে কারণ, মানে যুক্ত, একবার যুক্ত হচ্ছে, আমি বললাম যে যুক্ত মানে কি, বইটা রাখলাম, আর একবার হচ্ছে সংযুক্ত হওয়া, মানে যুক্ত হচ্ছে আর সরিয়ে নিচ্ছি, এই যে ব্যাপার, এটা হচ্ছে সংযোগ। এরও হচ্ছে দ্রব্যের সংযোগ, সব দ্রব্যেই আমাদের বর্তমান থাকছে। 9 নম্বরে বলছে দেখুন বিভাগ। বিভাগে কি বলছে, সংযোগ নাশক গুণ বিভাগ। তাহলে সংযোগের দেখুন একটা জিনিস আমরা বললাম যে সংযোগ, সংযোগ মানে কি, এই যে রাখছি, মানে এই বইটা রাখলাম, সেটাকে সংযোগ বলছে তো মূলত, মানে যুক্ত বা সংযুক্ত হওয়া, মানে রাখছি, এটাকে সরিয়ে নিচ্ছি, সরিয়ে নেওয়াটাকে সংযোগ বলছে না, মানে যোগ হওয়াটাকে সংযোগ বলছে, ঠিক আছে। মানে যে রাখছি সেটা হচ্ছে সংযোগ, আর যখন এটাকে বিচ্ছেদ করে দিচ্ছি, মানে একটা থেকে সরিয়ে দিচ্ছি, তখন কি হচ্ছে সেটা বলছে বিভাগ, তাই না। সেই ওই মতোই, মানে গাছের ডালে ধরুন ওই পাখি বসে আছে, এটা আমাদের কি, যে সংযোগ। কিন্তু যখন পাখিটা উড়ে চলে যাচ্ছে তখন তাকে কী বলবো, বিভাগ। যে গাছ থেকে ওই পাখির বিভাগ হলো। তাহলে দেখুন এখানে লেখা আছে সংযোগের নাশ বা বিচ্ছেদ ঘটায় যে গুণ, তাকে হচ্ছে বিভাগ। তাহলে সব দ্রব্যেই থাকছে। আচ্ছা, একসঙ্গে দেখুন দিয়েছি পরত্ব এবং অপরত্ব। তো পরত্ব অপরত্ব বিষয়ে কী বলা হচ্ছে, যে পরা অপর দ্রব্য ব্যবহার সাধারণ কারণে পরত্বা অপরত্ব।
বলছে দূর ও নিকট এই ব্যবহারে বিশেষ কারণকে যথাক্রমে কী হচ্ছে পারত্য। তাহলে পরত্ব মানে কী বলছে দেখুন দূরত্ব, আমি ব্যাকেটে দিয়েছি যেন বুঝতে কোনো অসুবিধা না হয় আপনাদের, যে পরত্ব কথা অর্থ হচ্ছে দূরত্ব, আর অপরত্ব মানে হচ্ছে নিকটত্ব। আচ্ছা, এবার সহজভাবে একটা উদাহরণ দিয়ে বলি, আপনাদের সুবিধা হবে। আমি যদি বলি সেই ব্যক্তিটা আমার পর, আপন নয়, তাহলে পর মানে কি? পর মানে হচ্ছে যেটা আমার সম্পর্কের সাথে খুব ডাইরেক্ট যুক্ত নয়, দূরে থাকছে, দূরে তার বিশেষ গুণ বোঝাচ্ছে, সেটা কি? সেটা হচ্ছে পরত্ব, মানে সে আমরা যদি পর। তাহলে আর দেখুন সংস্কৃত আপনারা জানেন তো, যদি একটা অ ব্যবহার করে দিই তার সাথে, তাহলে সেটা বিপরীত হয়ে যায়। তাহলে পরত্ব মানে যদি দূরত্ব হয় বা অপর হয়, অন্য কেউ হয়, তাহলে অপরত্ব মানে হচ্ছে নিকটস্থ, মানে এখানে আত্মীয়কে বোঝানো হবে। কিন্তু এখানে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম, এখানে আত্মীয় বিষয় আসছে না, এখানে জাস্ট দূরত্ব এবং নিকটত্ব বিষয় বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের পরত্ব আর অপরত্ব। তাহলে দূর ও নিকট এই যে ব্যবহারের যে বিশেষ কারণ, সেটা হচ্ছে কি দূরত্ব আর অপরত্ব। তাহলে এটা আবার দুই প্রকার বলছে কি, একটা হচ্ছে দিককৃত, একটা হচ্ছে কালকৃত, মানে দিকের দিক থেকে, আর একটা হচ্ছে কালের দিক থেকে। দূরের ক্ষেত্রে দিককৃত পরত্ব, কাছের ক্ষেত্রে দৃককৃত অপরত্ব। দেখুন তাহলে আমি বলেইছি যে যেটা দূর থাকবে সেটা কি পরত্ব, যেটা কাছে থাকবে সেটা কি অপরত্ব। তাহলে সেই অনুযায়ী তো বলে দিলাম যে দূরের ক্ষেত্রে দিককৃত পরত্ব আর কাছের ক্ষেত্রে দিককৃত অপরত্ব। আবার কি বলছে, বয়োজ্যেষ্ঠ কালকৃত পরত্ব। তাহলে বয়োজ্যেষ্ঠ কালকৃত পরত্ব, আর আবার কি বলছে কনিষ্ঠ কালকৃত অপরত্ব। যাই হোক, ভাগটা দেখানো হলো। আর কি বলছে, দ্রব্যে অবস্থান বলছে, তাহলে এই গুণগুলি কী হচ্ছে, পৃথিবী, জল, তেজ, বায়ু, মন, ঠিক আছে? এইগুলোতে কিন্তু মানে দূরত্ব বা পরত্ব বা অপরত্বে কিন্তু অবস্থান করছে। তাহলে এইখানে দেখুন আমরা কটা পেলাম, এই যে পৃথিবী 1 2 3 4 5, মানে 9টা কি দ্রব্যে কিন্তু অবস্থান করছে না। পরত্ব অপরত্ব দেখুন আগেরগুলো যেগুলো দেখলাম সব প্রত্যেকটা বলছে যে নবম দ্রব্যে অবস্থান করছে। তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে এর মধ্যে কোন গুণটা বর্তমান, যেখানে হচ্ছে কি শুধুমাত্র 5টা পদার্থে বর্তমান থাকে। দেখুন প্রশ্ন বিভিন্ন ঘুরিয়ে হতে পারে, ঠিক আছে? মানে প্রিপারেশনটা নিজেদের মতো রাখতে হবে, কারণ হচ্ছে যে দিনের দিন যত দিন যাচ্ছে ধরুন কম্পিটিশানটা তো বাড়ছে, কমছে না। তো সেই জন্য প্রশ্নর কিন্তু লেভেলটাও হাই হবে যে কোনো পরীক্ষা দিতে যান। তো সেই জন্য এইগুলো একটু মানে ধীরে সুস্থে একটু বুঝে পড়বে বেশ। এবারে দেখুন গুরুত্ব। গুরুত্ব কি বলছে, যে আদ্য পতনাস বা আদ্য পতনা, পতনাস হবে না কারণ সমবায়ী হয়ে যাচ্ছে, তারপরে আদ্য পতনা সমবায়ী কারণম গুরুত্বম। তাহলে আদ্য মানে কি আদি, তাহলে আদ্যটাকে আমরা প্রথমও নিতে পারি, যে প্রথম, তাই না? তাহলে প্রথম যে পতন মানে যে পতন শেষ হয়ে যাওয়া, তাহলে প্রথম পতনের অসমবায়ী কারণকে কী বলছে, যে গুরুত্ব বলা হচ্ছে। তাহলে প্রথম পতনের অসমবায়ী কারণ, তাহলে প্রথম পতন কি বলছে, যে দেখুন প্রথম পতন যেটা হচ্ছে তার যে অসমবায়ী কারণ সেটাই হচ্ছে গুরুত্ব বলছে। এবার সমবায়ী কারণ কি অসমবায়ী কারণ কি এই বিষয়ে আমরা আলোচনা করব, তবে এই জিনিসটা আরও ক্লিয়ার হবে। এখানে বলছে অসমবায়ী, আচ্ছা আমি কারণটাতে আগে চলে যাই। দেখুন তাহলে এই বিষয়টা কারণটাকে আলোচনা করতে, তাহলে আপনাদের কিন্তু সুবিধা হবে বিষয়টা। এরপরে একটু দাঁড়িয়ে যান। আচ্ছা দেখুন একদম শেষে আছে, ঠিক আছে? যে আমার যে আজকে বিষয়ে পড়ানো সে শেষের বিষয়টা আমি একটু বলে দিই, কারণটা কি। তাহলে এই সমবায়ী অসমবায়ী নিমিত্ত কারণ সম্পর্কে আপনাদের যদি মানে ধারণাটা স্পষ্ট হয়ে যায়, তাহলে ওটাও বুঝতে সুবিধা বেশ। তাহলে এখানে দেখুন আমরা বলছে যে কারণ যেটা রয়েছে, কারণে যে সংজ্ঞা বিষয়ে বলা হচ্ছে, যে কারণটা হচ্ছে যে প্রকার, সেটা হচ্ছে 3 প্রকার। কী কী? একটা হচ্ছে সমবায়ী কারণ, একটা হচ্ছে অসমবায়ী কারণ, একটা হচ্ছে নিমিত্ত কারণ। সমবায়ী কারণটা কি বলছে, ইয়াত সমবেতম কার্যম উৎপদ্যতে তৎ সমবায় কারণ।
ইয়ৎ সমবেতম, সমবেত একসাথে, তাই না? আমরা বলি না যে সমবেত সঙ্গীত বা সমবেত কণ্ঠ, মানে একসাথে আর। তাহলে যেটি সমবেতম কার্যম উৎপাদ্যতে, মানে কার্য উৎপন্ন করে, মানে যার মধ্যে সমবায় সম্পর্কের মাধ্যমে কার্য উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে সমবায়। এবার সমবায় জিনিসটা কি? আমি সংযোগ আর সমবায় বিষয়ে বলেছি কিন্তু আগে, যে সংযোগ হচ্ছে আপনার যেটা একটা কিছু, এই যে ধরুন রাখছি, হাতে এই জিনিসটা রাখলাম, এটা সরিয়ে নিচ্ছি, মানে এটা যে রাখছি মানে এটা কি, এটা আমি সরিয়ে নিলে আমার হাতের গুণটা নষ্ট হচ্ছে না, বা আমার এটা সরিয়ে নিলে এইটার গুণটা নষ্ট হচ্ছে না। এই যে গুণ নষ্ট না হওয়া, এটা হচ্ছে সংযোগ। আর সমবায় কী হচ্ছে, যেটা আমরা যদি আলাদা করে দিই তাহলে কিন্তু সেটা গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, সেটা হচ্ছে সমবায়। তাহলে এখানে বলছে যে যার মধ্যে সমবায় সম্পর্কের মাধ্যমে কার্য উৎপন্ন হয়। তা সমবায় কী জিনিস বোঝা গেল? সমবায়টা তাহলে দেখুন, উদাহরণ দেখি, যে কাপড়ের সমবায়ী কারণ হচ্ছে সুতো। কাপড়ের সমবায়ী কারণ হচ্ছে সুতো। এবার ধরুন আমি যে এই যে টি শার্টটা পরে আছি, ধরুন আমি যদি একটা করে সুতো খুলতে শুরু করে দিই, ধরুন সেই টি শার্টটা আর কি থাকবে? থাকবে না। কিন্তু একটা বইয়ে যদি একটা একটা করে পাতা খুলে নিই, থাকবে কি? কোনো দিনই থাকবে না। তাহলে তার গুণটা নষ্ট হয়ে যাবে। তাহলে যেটা সরিয়ে নিলে তার গুণটা নষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে সমবায়ী কারণ। তাহলে আপনাদের কিন্তু দেবে যে কাপড়ের উপর যে সুতোর যে অবস্থান, বা সুতোর সঙ্গে কাপড়ের কী মানে কারণ বর্তমান, আপনারা তখন কিন্তু সমবায়ী অসমবায়ী নিমিত্ত দেবে, তখন সেটা কি বলতে হবে? সমবায়ী কারণ। এবার আমরা অসমবায়ী কারণ ওই জিনিসটা পড়ছিলাম, যে অসমবায়ী কারণ আসলে কি। তাহলে এখানে দেখুন অসমবায়ী কারণ লেখা আছে, বলছে যে কারণ কার্য ও কারণের সঙ্গে একই পদার্থে অবস্থান করে কিন্তু সমবায়ী নয়। ভালো করে বুঝুন, বলছে যে কারণটা কার্য বা কারণের সঙ্গে কি করছে? একই পদার্থে অবস্থান করছে, পদার্থে অবস্থান করছে কিন্তু সমবায়ী নয়, মানে একসাথে নয়। এবার বিষয়টা দেখুন, বলছে সুতোর সংযোগ কাপড়ের কারণ। আমরা যখন সুতোটা মানে সুতো দিয়ে আমরা কাপড় বুনছি, তো তাহলে এটা কী গুণ? এটা সমবায়ী কারণ। তো এবার দেখুন সুতোর রূপ কাপড়ের রূপের কারণ। দেখুন এখানে বলছে কাপড়ের রূপের কারণ, মানে সুতোর সংযোগটা যে হলো আর কাপড়ের কারণ যেটা হলো, তাহলে সুতোর দেখুন, সুতোর একটা রূপ আছে, সুতোর একটা রং আছে। একটা কাপড় যখন তৈরি করা হয়, ধরুন এই যে আমার একটা মানে ধরুন ব্লু রয়েছে, তার সঙ্গে সাদা সাদা দেখতে পাচ্ছেন, তাহলে সুতোর প্রয়োগ তো আলাদা আলাদা ব্যবহার করা হয়েছে। নীলও ব্যবহার করা হচ্ছে, সেখানে সাদাও ব্যবহার করা হচ্ছে। তাহলে এটার দ্বারা কি হচ্ছে, যে এটার দ্বারা আমাদের সে কাপড়টা তৈরি হচ্ছে। তাহলে সুতোটা কি হচ্ছে, মানে কাপড়ের সমবায়ী কারণ, তাই না? কিন্তু অসমবায়ী কারণটা কি বলছে, সংজ্ঞাটা আবার বলছে, দেখুন বলছে যে কারণ বা কার্য কারণের সঙ্গে একই পদার্থ অবস্থান করে। বেশ, এই যে কাপড়টা রয়েছে, এটার মধ্যে ধরুন এই রং দুটো বর্তমান, সুতো বর্তমান, একটা হচ্ছে নীল, একটা হচ্ছে সাদা, দুটোই বর্তমান। কিন্তু বলছে অবস্থান করছে কিন্তু সমবায়ী নয়। সমবায়ী নয় মানে কি, যেটা সরিয়ে নিলে আপনার গুণাগুণটা পুরোপুরি নষ্ট হবে না, সেটা হচ্ছে কি অসমবায়ী। তাহলে বলছে এখানে দেখুন যে সুতোর সংযোগ কাপড়ের কারণ, আর সুতোর রূপ কাপড়ের রূপের কারণ। এটাই হচ্ছে মেন বিষয়। যে নিচে দেখুন এই যে পয়েন্টটা রয়েছে, যে সুতোর রূপ। আচ্ছা, এই যে সুতো দিয়ে বুনছে, এর উপর একটা রূপ ধারণ করলো তো জিনিসটা, যে একটা রূপ, একটা বিষয়টা একটা দেখালো যে এটা রূপ। কিন্তু যে সুতোর রূপটা হচ্ছে সে কাপড়ের রূপের কারণ হচ্ছে। মানে আমি ধরুন একটা কাপড় তৈরি হচ্ছে, একটা নীল, একটা সাদা, একটা হলুদ, একটা সবুজ দিয়ে একটা মিশ্রণ দিয়ে একটা কাপড় তৈরি হলো। তাহলে সুতোটা হচ্ছে মেন, দেখুন সুতোটা হচ্ছে মেন, প্রত্যেকটাতে সুতো, নীল সাদা কালো হলুদ যাই হোক পুরোটাই সুতো। কিন্তু যে কালারটা পুরোপুরি যখন আসছে, তখন সেটা কি হচ্ছে, যে কাপড়ের রূপের কারণ, সেটা হচ্ছে অসমবায়ী কারণ। কারণ হচ্ছে একটা কাপড় যখন আপনি কাচেন,
তার গুণাগুণটা কিছু না নষ্ট হতে পারে, কিন্তু কাপড়টা তো পুরো মানে নষ্ট হয়ে যাচ্ছে না, মানে কাপড়ের সুতোগুলো বর্তমান থাকছে। আমি তো বলছিলাম যে আপনি কাপড় যখন কাটছেন তখন ধীরে 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 বর্তমানে কী হচ্ছে, সেই কাপড়ের যে রঙটা, ঔজ্জ্বল্যতা, সেটা কমে যাচ্ছে। তাহলে সেই ঔজ্জ্বল্যতাকে আমরা বলতে পারি অসমবায় কারণ, যে সেটা থাকছে কিন্তু সমবায়ী রূপে থাকছে না, মানে চলে গেলেও সে কাপড়টা কিন্তু পুরো নষ্ট হচ্ছে না, কাপড়টা কিন্তু থাকছে, তার ঔজ্জ্বল্য ভাব কমে যেতে পারে কিন্তু কাপড়টা, সেটা হচ্ছে আমাদের কাছে অসমবায় কারণ। ঠিক আছে। আর নিমিত্ত কারণ কী হচ্ছে? নিমিত্ত কারণ দেখুন কী বলছে, বলছে তদুভয় ভিন্নম, তদ উভয় ভিন্নম। উভয় বলতে কি? তাহলে উভয় বলতে সমবায় কারণ অসমবায় কারণ দুটো একসাথে বলছে। তাহলে এই দুটো উভয় কী বলছে? কারণম নিমিত্তে কারণম। তাহলে যে কারণ সমবায়ী অসমবায়ী কারণ থেকে ভিন্ন, আলাদা, যে কারণটা কী বলছে সমবায় এবং অসমবায়ী কারণ থেকে আলাদা, তাকে কি বলছে? মানে নিমিত্ত বলছে। যেমন দেখুন বলছে তাঁতি, তাঁতের যন্ত্র, যেগুলি কাপড় তৈরির কারণ। তাহলে এখানে বলছে যে তাঁতের যন্ত্র, দেখুন কাপড় তৈরির কারণ, কাপড় তৈরির কারণ মানে হচ্ছে এখানে ধরুন সুতোটা মানে আমি বলছি তাঁতের যে যন্ত্র, ধরুন যন্ত্রের দ্বারা তৈরি করছে তো কাপড়টা, তাহলে একটা কাপড় তৈরি হয়ে গেল। তাহলে স্যার তার মধ্যে সুতো বর্তমান রয়েছে, সুতোটা কাপড়ের প্রতি কী? সমবায় কারণ। তার রঙটা তার প্রতি কী? অসমবায় কারণ। আর নিমিত্ত হচ্ছে আমরা, মানে যেমন হচ্ছে তাঁতি বলতে পারেন, ঠিক আছে, বা তাঁতের যন্ত্র বলতে পারেন, মানে সেটা সহায়তা করছে ঠিকই, সহায়ক হয়ে সেটা রূপান্তরিত হচ্ছে, কিন্তু কি কাপড়টা যখন তৈরি হয়ে যেতে পারতে মানে মানে হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওই কাপড়ের ভেতরে ওই তাঁতের যন্ত্রটা মানে থাকছে সম্মিলিতভাবে? থাকছে না। তাঁতি কি তার কাপড়ের ভেতরে ঢুকে থাকছে? থাকছে না। তাহলে সেটা হচ্ছে নিমিত্ত। বা আরেকটা উদাহরণ দেওয়া হয়, যে তর্ক ভাষাতে ওটা পড়াবো, যে ধরুন ওই তাঁতি কাপড় বুনছে, পাশে একটা গাধা রয়েছে, তাহলে ওই গাধাটা যখনই থাকে তখনই সে কাপড়টা তাঁত মানে সেই কাপড়টা সম্পূর্ণ পরিপূর্ণ হয়, আর যখন গাধাটা বসে না তখন হচ্ছে সে কাপড়টা অসুবিধা হয়, মানে কোথাও গিয়ে ফল্ট হয়ে যায়। তাহলে এটাকেও বলছে কি, যে এটা তো একদমই সঠিক নয়, মানে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেটা হচ্ছে নিমিত্ত কারণ। বেশ, যাই হোক, এখানে মূলত ভাববেন যে যেখানে হচ্ছে ডাইরেক্ট সম্পর্ক সেটা হচ্ছে সমবায়, যেটা হচ্ছে ওই যে অসমবায় কারণটা বলেই দিলাম, আর নিমিত্ত কারণও বললাম। এবার দেখুন আমি ওইখানে চলে যাই যেখানে আমরা মূলত বিষয়টা পড়াচ্ছিলাম আমি, যে অসমবায় কারণ যেখানে দরকার। আচ্ছা, চলুন তাহলে আমরা এখানে পড়াচ্ছিলাম। তাহলে আমরা বলছি প্রথম পতনের যে অসমবায়ী কারণকে গুরুত্ব বলা হয়। তাহলে আমি কি বললাম বুঝতে পারছেন তো? গুরুত্বটা কমে যায়। গুরুত্ব মানে হচ্ছে কি বললাম, ওই কাপড়ের মধ্যে ঔজ্জ্বল্য ভাব, যে আপনি ধরুন কন্টিনিউ কাপড়টা কাচছেন, সে কাচার ফলে কী হচ্ছে, তার ঔজ্জ্বল্য ভাবটা মানে তার গুরুত্বটা একটু কমছে, কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে না, সেটা হচ্ছে আপনার কাছে অসমবায় কারণ। যেমন হচ্ছে ধরুন একটা বিষয়, যে আমাদের ডেলি লাইফে যে সমস্যার সম্মুখীন হতে হয়, মানে এটা অস্বীকার করার কিছু নেই, মানে ধরুন বিভিন্ন চাপের জন্য আপনি হয়তো পড়তে পারছেন না, রোজ পড়তে পারছেন না, বা আমি হয়তো বিভিন্ন মানে খাতা দেখার চাপ হোক, অন্যরকম কিছু অফিসিয়াল কাজ হোক, এই জন্য চাপে পড়ছি বলে মাঝে কিছুদিন গ্যাপ চলে যাচ্ছে, ক্লাসটা নিতে পারছি না। এইগুলোর জন্য কিন্তু গুরুত্বের হ্রাস মানে মানে হ্রাস হয়ে যায়, তাই না? মানে গুরুত্বটা কমে যায় একটা পড়ার প্রতি। দেখুন আপনি রেগুলার বেসিসে একটা পড়ুন, দেখুন আপনার মধ্যে একটা কি একটা ভাব জাগ্রত হবে যে না ঠিক আছে চল। কিন্তু যখনই আপনি ধরুন ওই গ্যাপটা তৈরি হবে, তখন কিন্তু একটু পড়াটা একটু মানে সেখান থেকে একটু সরে যাবে, যে না মানে অতটাও ভালো লাগছে না, বা আবার স্টার্ট করব, আবার শুরু করব, অনেক দিন গ্যাপ হয়ে গেল, এরকম মনে হয়, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কাছে গুরুত্ব কমে যাওয়া। তো যাই হোক, এখানে বলছে তাহলে প্রথম পতনের যে অসমবায়ী কারণ সেটা হচ্ছে গুরুত্ব। গুরুত্ব কোথায় থাকছে? তাহলে দেখুন বলছে পৃথিবীতে থাকছে আর জলে থাকছে, ঠিক আছে? তাহলে দুটি দ্রব্যে কিন্তু বর্তমান থাকছে। আধুনিক বিজ্ঞানে নিউটনের মহাকর্ষ তত্ত্ব এই গুরুত্ব ধারণের উন্নত রূপ। দ্রব্যত্ব দেখুন 13 নম্বর গুণ বলছে কি? দ্রব্যত্ব। বলছে আদ্য স্যান্দ না
বা আদ্য স্যান্দনা সমবায় কারণম দ্রব্যত্বম। তাহলে এটা যদি ভাঙি তাহলে কী হবে? আদ্য স্যান্দনা, স্যান্দনা ন পর্যন্ত পার, এদিকে অসমবায় কারণম দ্রব্যত্বম। তাহলে প্রথমবার বা গলে যাওয়ার যে অসমবায় কারণকে সেটা হচ্ছে দ্রব্যত্ব বলছে, যে প্রথমবার প্রবাহ বা গলে যাওয়ার কারণ। তাহলে যখন প্রথমবার প্রবাহ বা গলে যাওয়ার কারণ সেটা হচ্ছে অসমবায় কারণ। বেশ, এবার আরও মানে ওই উদাহরণটা নিয়েই বোঝাচ্ছে যে আপনার একটা কাপড় রয়েছে, সেই কাপড়টা কী হচ্ছে, আপনি ডেলি বেসিস কাচছেন, মানে পরছেন, প্রতিদিন রোজই কেচে দিচ্ছেন, তাহলে ধীরে 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 কী হচ্ছে, তার যে ঔজ্জ্বল্য ভাবটা সেটা কমে যাচ্ছে। তাহলে এই যে ঔজ্জ্বল্য ভাবটা কমে যাচ্ছে সেটাকে আমরা কি বললাম? গুরুত্ব। কিন্তু আপনি ধরুন একদিন কেচেছেন, একদিনের মধ্যে যেটুকু প্রথম যে হ্রাসটা পাচ্ছে প্রবাহের জন্য, সেই জলের প্রবাহের জন্য প্রথম দিনে যে আপনার গুরুত্বটা কমেছে, সেই প্রথম দিনের যে কমে যাওয়া সেটা গুরুত্ব বলবে না, সেটা কিন্তু দ্রব্যত্ব বলবে। ঠিক আছে? কিন্তু গুরুত্ব হচ্ছে যখন আপনি এই ডেলি বেসিসে ঔজ্জ্বল্যতা একদম নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমরা গুরুত্ব বলছি। ঠিক আছে? দ্রব্যত্বের প্রকার বলছে, দেখুন বলছে একটা সাংসিদ্ধিক, একটা হচ্ছে নৈমিত্তিক, দুই প্রকার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? প্রকারটা মনে রাখবেন বাস, আর এটার দরকার নেই। আর কি বলছে? দ্রব্য অবস্থান, তাহলে কোথায় কোথায় দ্রব্য থাকছে? পৃথিবী, জল, তেজ। সাংসিদ্ধিক দ্রব্য বলছে জলে, নৈমিত্তিক দ্রব্য পৃথিবী ও তেজে। উদাহরণ কি বলছে? ঘি ইত্যাদি পৃথিবীজাত পদার্থে আগুনের সংযোগ হচ্ছে দ্রব্য হয়ে যায়। মানে আপনি যখন কি হচ্ছেন, যে ঘি এইসব যখন পৃথিবীজাত, মানে আপনি আগুনের সংস্পর্শে যখনই আসবে তখন সেটা কী হবে? সেটা দ্রব্য হয়ে যাবে, মানে দ্রবীভূত হয়ে যাবে আর কি, জ্বলে যাবে, তাই না? সোনা ইত্যাদিও আগুনে গলে যায়। মানে এখানে হচ্ছে যে ওই দ্রব্যত্ব, সেই জন্য এটাকে বলছে দ্রব্যত্ব। ঠিক আছে? কারণ দেখুন, আপনার একটা জিনিস অনেক কিছু ব্যবহার, যেমন এই যে সোনা গলিয়ে তারপর আবার তো সোনা তৈরি করা হয়, মানে তার বিভিন্ন রূপ আকার দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে যে তার গুরুত্বটা কমছে না, মানে প্রথমবারের যে প্রবাহটা সেটা কমিয়ে দিয়ে আবার নতুন একটা রূপ তৈরি করা হয়েছে, তাই না? যেমন হচ্ছে আমাদের এই প্লাস্টিকের বোতলগুলো ধরুন রিসাইক্লিং হয়, তাই তো? তো সেগুলো আমরা বলতে পারি যে এগুলো কিন্তু দ্রব্যত্ব। স্নেহ, দেখুন স্নেহ কি বলছে? বলছে চূর্ণাদি পিণ্ডি ভাব হেতর গুণ স্নেহ। গুঁড়ো গুঁড়ো পদার্থকে পিণ্ডে পরিণত করার গুণ কী বলছে? স্নেহ বলছে। তাহলে যে গুঁড়ো পদার্থ, মানে গুঁড়ো রয়েছে, সেই গুঁড়ো পদার্থকে বলছে পিণ্ডতে পরিণত করা বলছে, সেটাকে বলছে স্নেহ বলা হচ্ছে। এই গুণ হচ্ছে শুধুমাত্র জলে থাকছে, জলমাত্র বৃত্তি, সেই জন্য বলা হচ্ছে। শব্দ গুণ কি বলছে? যে শ্রোত্র গ্রাহ্য গুণ শব্দ, মানে যে গুণটা কি হচ্ছে আমাদের কর্ণেন্দ্রিয়র দ্বারা গ্রহণ করা হচ্ছে, কানের দ্বারা আমরা গ্রহণ করতে পারছি, তাকে কি বলা হচ্ছে? তাকে শব্দ বলা হচ্ছে। ঠিক আছে? আর শব্দের প্রকার তখন কি বলছে, যে এখানে একটা হচ্ছে ধ্বন্যমূলক, একটা হচ্ছে বর্ণমূলক। তাহলে ধন্য মানে ধ্বনি, ধন্য মানে হচ্ছে ধ্বনিমূলক আর কি। তাহলে ভেরি, বাঁশি, ঠিক আছে, এগুলো হচ্ছে ধ্বনিমূলক, তাই না? ধরুন আপনি হারমোনিয়ামের কোনো একটা টিউন শুনছেন, আপনি কিবোর্ডে একটা গিটারে কিছু টুং টুং করে কিছু একটা বাজাচ্ছে, আপনার কাছে ধ্বনি আসছে, বা কেউ কথা বলছে ধ্বনি আসছে। আর একটা হচ্ছে কি হচ্ছে, মানে ধ্বনি দেখুন, কিন্তু এখানে কথা বলার, মানে কথা বলাটা আলাদা হয়ে যাচ্ছে, কারণ কথা বলাটা কিন্তু বর্ণমূল হয়ে যাবে, কারণ কথা বলার একটা ভাষা থাকছে। দেখুন আমরা যখন বলি যে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এই যে বলছি, তাহলে এটার মধ্যে আমরা কিন্তু কি বর্ণের একটা উদ্রেক ফেলেছি, কিন্তু টোনটা কি, আমরা এগুলোকে নাম দিয়েছি যে সা রে গা মা পা ধা নি সা, কিন্তু আগে কি এগুলো নাম ছিল? এগুলো তো কি দা রা 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 রা, এই যে শুধু টোনটা কি হচ্ছে? ধ্বনিমূলক। আর যখন সেটাকে সা রে গা মা এভাবে বলে দিচ্ছি, সেটা হচ্ছে বর্ণমূলক। এখানে তাছাড়াও বলছে যে সংস্কৃত পালি ভাষার শব্দ বর্ণমূলক ইত্যাদি বলছে। সংস্কৃত পালি ভাষারই শুধুমাত্র বর্ণমূলক কেন বলবো, মানে এটা উদাহরণ বিশেষ আমি দিয়েছি। আপনি যখন সেগুলো বোল আকারে সেগুলো বলা হবে, ভাষায় প্রকাশিত হবে, সেগুলো হচ্ছে আমাদের বর্ণমূলকও হবে। দ্রব্য অবস্থান কি বলছে? যে শব্দ শুধুমাত্র আকাশে থাকে। ঠিক আছে? শব্দদের কোথায় থাকে? শব্দ শুধুমাত্র বলছে আকাশে থাকে, সেখানে বলছে আকাশে মাত্র বৃত্তি। স্মরণীয় বিষয় কী বলছে? শুধু বৈষয়িক দর্শনেই শব্দকে গুণ বলা হচ্ছে। দেখুন, শব্দকে শুধুমাত্র গুণ আকারে প্রকাশ করা হয় কোথায়? বৈষয়িক দর্শনে, খুব ইম্পর্টেন্ট। অন্য দর্শনে কী বলছে? যেমন ন্যায়, সাংখ্য, যোগ, বেদান্ত, মীমাংসা শব্দকে প্রমাণ হিসেবেও কিন্তু ধরা হয়। কণাদ শব্দকে প্রমাণ মানেননি, তাহলে কণাদ কিন্তু মানেনি। ঠিক আছে? কারণ তার মতে শব্দ থেকে যে জ্ঞাত হয় বা জ্ঞান হয়, যা তা অনুমানের অন্তর্গত, মানে যেটা জ্ঞান হচ্ছে সেটাও কিন্তু অনুমান, সেটা মনে করে কে? ঋষি কণাদ মনে করেন, সেই জন্য তিনি কিন্তু সেটা মানছেন।
বুদ্ধি দেখুন, বুদ্ধি কী বলছে, বলছে সর্ব ব্যবহার হেতু গুণার বুদ্ধি জ্ঞানম, সব ধরনের ব্যবহারের যে কারণ সেটাই হচ্ছে তাকে বুদ্ধি, মানে সকল প্রকার যে ব্যবহার, যে ব্যবহারের ফলে যে আপনার মধ্যে জ্ঞান হচ্ছে, জ্ঞান উৎপন্ন, সে জ্ঞানের দ্বারাই তো বুদ্ধির উদ্রেক হবে, কারণ আপনার মধ্যে যদি জ্ঞান না থাকে তাহলে আপনি বুদ্ধি অ্যাপ্লাই করবেন কী করে, তাই না? তো বুদ্ধির প্রকার কী বলছে, একটা হচ্ছে স্মৃতি, একটা হচ্ছে অনুভব, ঠিক আছে? মানে স্মৃতির দ্বারাও, স্মৃতিপটে থাকলেও একটা হচ্ছে অনুভবের দ্বারা, সে অনুভবটা আমি পড়াবো, আর স্মৃতিটাও দেখুন আসছে এরপরে। বলছে গুরুত্বপূর্ণ কি, যে বুদ্ধির আত্মার বিশেষ গুণ, মানে আমার মধ্যে যে আত্মা রয়েছে, আমার মধ্যে যে বুদ্ধি, আমি জ্ঞান পাচ্ছি, তবে তো সেই বুদ্ধিটা উৎপন্ন হচ্ছে, তাহলে সেই বুদ্ধিটা উৎপন্ন যে হচ্ছে, তাহলে বুদ্ধি বলছে আত্মার হচ্ছে বিশেষ গুণ, ঠিক আছে? বুদ্ধি তাহলে কি, বুদ্ধি হচ্ছে আত্মার বিশেষ গুণ, এর সমবায়ী কারণ হচ্ছে আত্মা। আচ্ছা, তাহলে সমবায়ী কারণ কেন বলছি, বুঝতে পারছেন তো? মানে আমার মধ্য থেকে যদি আত্মাটাই আমার যদি না থাকে, তাহলে আমার যে চৈতন্য ভাব সেটা তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য সমবায়ী কারণ বলছে। অসমবায়ী কারণ আত্মা ও মনের সংযোগ, তাহলে যে সংযোগ বলা হচ্ছে সেটা কি হচ্ছে, অসমবায়ী কারণের বিষয়, ঠিক আছে? আর কি বলছে, নিমিত্ত কারণ, মানে ইন্দ্রিয় মনের সংযোগ, এটা হচ্ছে ইন্দ্রিয়ের সঙ্গে যে মনের সংযোগ, সেটাকে এখানে নিমিত্ত কারণ হিসেবে দেখানো হচ্ছে। সাধারণ কারণ বলছে কাল, অদৃষ্ট, ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের জ্ঞান, চেষ্টা। নিত্য অনিত্য বলছে জীবাত্মার বুদ্ধি অনিত্য, পরমাত্মায় বুদ্ধি নিত্য, মানে আমরা জীবাত্মা কি, আমরা কতদিন আমাদের মধ্যে বুদ্ধি থাকবে, তাই না? আমরা যতদিন বেঁচে থাকবো। এবার তারপর বলছে যে পরমাত্মায়, যেহেতু পরমাত্মার মানে বলছে যে নশ্বর হয় না, মানে তাদের বিনাশ নেই, সেই জন্য। এবার দেখুন, এটা নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে, কারণ হচ্ছে যে আমরা যদি আবার পুরাণ বিষয়ে আলোচনা করি বা বেদ বিষয়ে আলোচনা করি, সেখানে কিন্তু বলা হয়েছে যে না, ঈশ্বরও হচ্ছে তাদেরও তারাও নষ্ট হয়, মানে আমাদের যেমন পদ রয়েছে, ধরুন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাই না? তাদের ওই মানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, ইন্দ্র, যাই বলুন যে নাম দেবতা বিশেষে, সেটা কিন্তু তাদের একটা করে পদ, মানে এটা কিন্তু নাম নয়, এটা বলা হয়। তো যাই হোক, আমরা এই বেসিসে, যেহেতু যে দর্শন সবারই মানে যে বিচারধারা সেটা তো এক হতে পারে না, আলাদা আলাদা হয়, সেই জন্য আর কি এখন মেনে নিচ্ছি পরমাত্মায় বুদ্ধি হচ্ছে নিত্য। স্মৃতি দেখুন, তাহলে স্মৃতি বিষয়ে বলছিলাম যে আগে আমরা পড়লাম কি, যে বুদ্ধির প্রকার হচ্ছে কি, একটা হচ্ছে স্মৃতি, একটা হচ্ছে অনুভব। এবার দেখুন স্মৃতি কি বলছে, বলছে সংস্কার মাত্রজন্যং জ্ঞানং স্মৃতি, সংস্কার থেকে উৎপন্ন জ্ঞানকে স্মৃতি বলা হয়, যে আপনি সংস্কার থেকে যে জ্ঞান উৎপত্তি পাচ্ছেন সেটা হচ্ছে স্মৃতি। এই স্মৃতির আবার দুই প্রকার বলছে, যথার্থ স্মৃতি আর একটা হচ্ছে অযথার্থ স্মৃতি। তাহলে স্মৃতি অভিজ্ঞতা, অন্যান্য গুণও রয়েছে। যথার্থ স্মৃতি দেখুন কী বলছে, বলছে প্রমাজন্যা যথার্থ, যে স্মৃতি প্রমা, ঠিক আছে, সেটাই হচ্ছে প্রমা, মানে হচ্ছে যথার্থ জ্ঞান, সেটা হচ্ছে স্মৃতি। আপনাকে প্রমা জ্ঞান বা সত্য জ্ঞান, সেটা হচ্ছে আপনার কাছে কি যথার্থ স্মৃতি। মানে ধরুন যথার্থ স্মৃতি কীরকম, মানে আমি যদি বলি যে আমি দেখছি বৃষ্টি পড়ছে, আমি বাইরে দেখছি বৃষ্টি পড়ছে, তাহলে আমার কাছে এটা যথার্থ জ্ঞান তো। কিন্তু আমি যদি দেখি, এটা দেখবেন নর্মালভাবে আমরা প্রত্যেকেই দেখে থাকি, যে কোনো সময় আমরা দেখতে পারি যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনারা দেখলেন যে একটা দড়ি রয়েছে বা একটা কিছু, একটা ওই ক্যারি প্যাকেটের কিছু একটা উড়ছে, সেই ক্যারি প্যাকেটে কিছু উড়ছে, তখন আপনার মনে হলো এই বাবা, এই সাপ নাকি। তাই এটা কিছুক্ষণের মধ্যে, মানে কিছুক্ষণের জন্য আপনার মনে হয়, কিন্তু সবসময় কি মনে হয়, দেখুন আপনার কিন্তু ওই 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 কী বলবো, 3-4 সেকেন্ড এরকম ভয় পেয়ে গেলেন। কিন্তু এই যে ভয় পেয়ে যাওয়াটা, সেটা হচ্ছে কিন্তু আপনার যথার্থ নয়, সেটা হচ্ছে অযথার্থ স্মৃতি। মানে সেটাও কিন্তু স্মৃতি, আপনার স্মৃতিপটে থাকছে যে হ্যাঁ আমি এই দিন দেখেছিলাম, আরে সত্যি মনে হচ্ছিলো যে এটা সাপ, এটা তো দড়ি নয়, কিন্তু কিছুক্ষণের মধ্যে, পরক্ষণেই আমার কী হলো, আমার জ্ঞানটা উৎপন্ন হলো, তখন বললো আরে এটা তো, আরে ভাই এটা তো সাপ নয়, এটা তো ওই ক্যারি প্যাকেট বা দড়ি ইত্যাদি। তো এর যথার্থ জ্ঞান অযথার্থ জ্ঞান বিষয় বুঝতে পারলেন। তাহলে অযথার্থ এখন বলছে যে স্মৃতি ভুল জ্ঞান, ঠিক আছে, থেকে উৎপন্ন হয়, সেটা হচ্ছে অযথার্থ স্মৃতি। এবার দেখুন, অনুভবকে অপর নামে অভিজ্ঞতাও বলা হয়, সেই জন্য দুটো টার্মটা ইউজ করেছি, অভিজ্ঞতা, অনুভব, ঠিক আছে, কারণ স্মৃতি পেয়ে গেলাম। এবার অনুভবটা কী বলছে, বলছে তাদ ভিন্নম জ্ঞান অনুভব, স্মৃতি থেকে যেটা ভিন্ন, স্মৃতি থেকে যেটা আলাদা, সেটা হচ্ছে আপনার অনুভব। তাহলে এই যে অনুভব, সেটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে যথার্থ অনুভব, একটা অযথার্থ, বা বলতে পারি যথার্থ অভিজ্ঞতা বা যথার্থ অনুভব, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। যথার্থ আর অযথার্থ। যথার্থ অনুভব কি বলছে, তদ্বতি তৎপ্রকারেণ অনুভব যথার্থ, যে বস্তুটা যেমন আছে তাকে ঠিক সেইভাবেই জানা,
বা উপলব্ধি করা যথার্থ অভিজ্ঞতা। মানে আপনি ধরুন যেটাকে যেটা সেটাকে সেটাই আমরা ভাবছি, সেটা আমাদের কি, সেটা হচ্ছে কিন্তু যথার্থ অনুভব। মানে আমরা ধরুন যদি বলি যে এটা আমাদের বোতল, একটা জলের বোতল, তাহলে আমরা এটা জলের বোতল বলেই জানছি, সেটাই তোমার কাছে যথার্থ, সেটাই তোমার কাছে সঠিক জ্ঞান। কিন্তু আমি যদি বলি যে না এটা হচ্ছে একটা পেন, আপনি মানবেন? দুম করে বলে দিলাম এটা একটা পেন, এটা একটা খাতা, মানবেন? কোনো দিনই মানবেন না। আপনি প্রথম থেকে জন্ম থেকে আপনাকে শেখানো হচ্ছে এটা একটা বোতল, জলের বোতল। তাহলে এই যে বিষয়টা, তাই এখানে বলছে যে বস্তু যেমন আছে, মানে যে রকমভাবে আছে তাকে ঠিক সেইভাবেই জানা বা উপলব্ধি করা হচ্ছে যথার্থ অভিজ্ঞতা। তাহলে যথার্থ অভিজ্ঞতা কি, বিষয়টা বুঝতে পারলেন? তাহলে যেমন বলছে রূপার ক্ষেত্রে, এটি রূপা, এই হচ্ছে জ্ঞান। ইদম রাজাতে ইদম রাজতম, ঠিক আছে? বেশ, এই যথার্থ যে অনুভব, সেটা কি বলছে? যথার্থ জ্ঞানের আবার 4 প্রকার রয়েছে। একটা হচ্ছে প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি ও শব্দ। আমরা পড়েছি এটা, যে এটাকে আমরা প্রমাণ হিসেবে আমরা ধরে থাকি। প্রত্যক্ষ যেটা দেখছি সত্যি, যে হ্যাঁ এটা এটা এই বস্তুই। অনুমিতি, অনুমিতি মানে কি? দেখুন, অনুমান বলেনি কিন্তু, অনুমিতি। অনুমিতি মানে হচ্ছে যখন অনুমানের জ্ঞানটা আপনার সঠিকভাবে উৎপন্ন হবে। মানে ভাবুন যে আপনি অনুমান করছেন যে এটা, হ্যাঁ এটা হতে পারে বা এটাই হয়তো হয়েছে, কিন্তু আপনি যখন জানলেন যে না সত্যিই এটা, আপনার মধ্যে জ্ঞান উৎপন্ন হয়ে গেল, সেটাকে বলছে অনুমিতি। তাহলে অনুমানের যথার্থ যখন জ্ঞান উৎপন্ন হচ্ছে তখন সেটাকে বলছে অনুমিতি, ঠিক আছে? উপমিতিও সেটা, উপমানের যখন যথার্থ জ্ঞান উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে উপমিতি। উপমিতি আমি উদাহরণ দিয়েছিলাম আগে, তাও বলছি। ধরুন ওই একটা উদাহরণ দেওয়া হয় বইয়ে, গাম আনয়। আমি এটা উদাহরণটা না দিয়ে আমি বলছি যে ধরুন এটা বলা হচ্ছে যে মা তার পুত্রকে বলছেন যে বাবু তোর, কোনো একটা বললো যে বাবু তোর মামা আসবে, তুই বাস স্ট্যান্ড থেকে একটু নিয়ে আয় না মামাকে গিয়ে। এবার ধরুন সে মামাকে কোনো দিন দেখেনি, আমি ধরে নিলাম যে কোনো দিন দেখেনি, অনেক দিন মামা তার কাজে ব্যস্ততার জন্য আসেনি, সামনাসামনি কোনো দিন দেখেনি। ভুলে যান যে ফোনের যুগ এসছে, ভুলে যান এখন বোঝার জন্য যে স্মার্টফোন নেই, হ্যাঁ, ছবি দেখেও বুঝতে পারবে না। তো বললো যে ঠিক আছে নিয়ে আসছি, এই বাসে আসবে বলেছে, চিঠি লিখেছিল তো এই বাসে আসবে বলেছিল, তো দেখ বাস স্ট্যান্ডে এসে উপস্থিত হয়েছে কিনা। এবার ধরুন মামাকে আপনি চেনেন না, কিন্তু আপনাকে কি জ্ঞানটা উৎপন্ন করা হলো যে আপনার মামা হচ্ছে এরকম দেখতে, 6 ফিট, 6 ফুট তার ইঞ্চি উচ্চতায়, এরকম ইত্যাদি ইত্যাদি বললো, গোঁপ আছে ইত্যাদি বলে দিল, দিয়ে বললো ঠিক আছে। একদম প্রথম দিনের যে ব্যাপারটা, তাহলে আপনার তো জ্ঞান নেই, আপনি উপমানের দ্বারা যাচ্ছেন, যে আপনার ওই মায়ের ওই ধারণার দ্বারা মামাকে চিনতে যাচ্ছেন। কিন্তু যখন ওই একবার আনলেন, সেকেন্ড বার থেকে কি আর ভুল হবে? যখন বলবে বাবু মামাকে নিয়ে আয়, তখন আপনার কিন্তু ভুল হবে না। তাহলে এই যে যথার্থ জ্ঞানটা, ওটাই মামা আমার, এটা যখন হয়ে যাবে তখন সেটা কী বলছে? উপমিতি। উপমান এর জ্ঞান, যে সঠিক জ্ঞান, সেটা হচ্ছে উপমিতি। আর শব্দ মানে তো বলেইছি যে যেটা আপ্তবাক্য শব্দ বলা হয়, যে আপ্তজ্ঞান যেটা, আপ্ত মানে যে মুনি ঋষিদের যে কথাগুলো সেগুলোই তাদেরকে আপ্তবাক্য হিসেবে আমরা বলি, সেটাই হচ্ছে শব্দ। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কাছে প্রমা। কেন দেখুন যথার্থ, এগুলো কিন্তু প্রত্যেকটা যথার্থ। অনুমান লিখে দিলে কিন্তু যথার্থ হতো না, উপমান লিখে দিলে কিন্তু যথার্থ হতো না বিষয়টা, ঠিক আছে? যাই হোক, তো এই যে বিষয়, কারণ আমাকে যদি বলে যে বইয়ের উদাহরণ দিয়ে যাই, ওই যে উপমিতি, ধরুন আমি যদি বলি উপমানে দেয়, মা বললো এই গাড়িটাকে, গরুটাকে নিয়ে আয় তো। এবার আপনি ধরুন গরু জিনিস কী সেটা জানেন না, আপনি গরুর জায়গায় কুকুর ধরে নিয়ে চলেন। আমি জাস্ট বেসিসে বলছি, যে বোঝার জন্য বলছি, যে আপনি ধরে নিয়ে চলেন, তাহলে আপনার কি যথার্থ জ্ঞানটা উৎপন্ন হলো? হলো না কিন্তু। তাহলে এগুলো দেখুন সব যথার্থ জ্ঞানের বিষয়, সেজন্য প্রত্যক্ষ অনুমিতি বলা হচ্ছে, উপমিতি শব্দ। এর কারণও 4 প্রকার। প্রত্যক্ষ, তাহলে এই কারণ শব্দ দেখুন এখান থেকেই, প্রত্যক্ষ, অনুমান, উপমান শব্দ, আমি যেটা বললাম যে অনুমান থেকে উপমিতি, উপমান থেকে উপমিতি, আর শব্দ শব্দ যেহেতু শব্দটাকে একদম মেনে চলা হয়, প্রত্যক্ষটাও মেনে চলা হয়। এবার দেখুন বলছে অযথার্থ। অযথার্থ অনুভব কি বলছে? যে তদ ভাববতী তৎপ্রকারকও অনুভব অযথার্থ। যে বস্তুটা যেমন নয় তাকে সেই রূপ মনে করা অযথার্থ অভিজ্ঞতা। যেমন ঝিনুককে কি বলছে? রূপা বলে মনে করা হয়, সেটা হচ্ছে কি? অযথার্থ অনুভব। যেমন ধরুন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যে ধরুন এখন যারা চাকরি করেন, মানে নিউ জেনারেশন, ধরুন কেউ কেরানির চাকরি করছে, কিন্তু তারা দেখবেন এমন স্যুট বুট করে পরে আসবেন,
মানে দেখে মনে হবে না যে সে কেরানি। মানে সত্যি কথা বলতে টিচার দেখে কেরানি মনে হয়, আগেকার যে টিচার রয়েছে তাদেরকে আপনি কেরানি মনে করবেন। আমার মনে আছে, আমি এবার পরীক্ষা দিতে গিয়েছিলাম, সেন্টার পড়েছিল আমার। তো সেই পরীক্ষা সেন্টারে কী হয়েছে যে যিনি টিচার আমাদেরকে কোশ্চেন দিচ্ছিলেন, তো মানে মানে স্যারের খুব জল তেষ্টা পেয়েছিল। তো বললো যে বাবু তোমাদের কাছে কারো জল আছে, একটু জল আর কি খেতাম। তো যথারীতি দেওয়া হলো। তো বললো যে স্যার আপনাদের এখানে মানে নেই আর কি, মানে যারা মানে যারা নিম্ন মানে ওই পোস্টে আছে আর কি, যারা ওই কেরানি রয়েছে তারা। বলছে বাবা ওরা কেরানি, ওরাই তো এখন টিচার, ওকে দেখে বললে ওদের আত্মসম্মানে লেগে যাবে। তাহলে এই যে দেখুন, আপনি দেখে মনে করছেন ওই যে স্যুট বুট পরা ওই লোকটাকে দেখে মনে করছেন টিচার, সে কিন্তু আসলে কেরানি। কিন্তু যে ধরুন আপনার ওই যে কেরানির মতো লাগছে সেই হয়তো হেড টিচার হতে পারে। এই যে বিষয়গুলো, তাহলে এটা হচ্ছে আপনার কাছে অযথার্থ অনুভব, অযথার্থ অভিজ্ঞতা আপনার কাছে। তাহলে এখানে বইয়ের উদাহরণ দিয়েছি যদিও, যে ঝিনুকে রূপা মনে করা সুক্ত ইদম রাজতম, আপনাকে বলতে পারে যে এখান থেকে বইয়ের উদাহরণই দেবে, আমি যেগুলো বাস্তবিক বোঝানোর জন্য বলছি, বাস্তব উদাহরণ দেবে না। সুক্ত ইদম রাজতম এর মধ্যে কী অনুভব রয়েছে, তাই বলবেন যে কি সুক্ত মানে ঝিনুককে এখানে রূপা বলা হচ্ছে, দেখে মনে হচ্ছে রূপ, কিন্তু মোটেই নয়, তাহলে এটা হচ্ছে অযথার্থ বা ভুল জ্ঞানও বলা হচ্ছে। তাই অযথার্থ জ্ঞান মানে এই যে অনুভব, সেটাকেই বলছে কি 3 প্রকার বলছে। একটা হচ্ছে সংশয়, বিপর্যয়, তর্ক। এই 3টেকে ভাগ করা হচ্ছে, ঠিক আছে? কি বললাম? সংশয়, বিপর্যয় আর তর্ক। সংশয়টা কি বলছে দেখুন, বলছে একস্মিন্নি ধর্মিণী বিরুদ্ধ নানা ধর্মজ্ঞানম সংশয়। একই বস্তু সম্পর্কে বিরোধী বিভিন্ন ধর্মের ধারণা হওয়াকে সংশয় বলা হচ্ছে। মানে একটা বস্তু ধরুন আছে, বিরোধী বিভিন্ন ধর্মের ধারণা, আপনার মধ্যে সংশয় উৎপন্ন হচ্ছে। কীরকম সংশয় উৎপন্ন? যেমন হচ্ছে দেখুন, উদাহরণ দিয়েছি কি, এটি গাছের গুঁড়ি না মানুষ, মানে এমনভাবে স্ট্রাকচারটা রেডি, আরে এটা কি গাছের গুঁড়ি না মানুষ? আপনারা দেখবেন যে একটা কাঠের ঘর, দেখুন যে পাহাড়ি এলাকায় দেখবেন যে কাঠের ঘর তৈরি হয়। এবার ওই কাঠের ঘরগুলোকে কোনো কোনো জায়গায় দেখবেন মনে হয় যে আরে এটা কি কাঠের ঘর, দেখে তো মনে হচ্ছে না। এই যে বিষয়গুলো, সেটা হচ্ছে কি হচ্ছে সংশয় উৎপন্ন হওয়ার। মানে আরে এটা আমরা কি দেখলাম, যে এটা কি সত্যিই, মানে যখন আপনার মধ্যে সংশয় উৎপন্ন হবে, তাহলে বুঝতে পারলেন যে এটা গাছের গুঁড়ির মানুষ, এমনভাবে স্ট্রাকচার রয়েছে যে গাছের গুঁড়িটা মানুষের আকৃতি করা হচ্ছে, দেখে মনেই হচ্ছে না, মনে হচ্ছে এ তো মানুষ। তো এটা হচ্ছে কি আমাদের কাছে সংশয়। আর কি বলছে বিপর্যয়, কি বলছে মিথ্যা জ্ঞান বিপর্যয়, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব দেয় যে বিপর্যয় কী বলছে, মিথ্যা জ্ঞান, মানে এর যে সংজ্ঞাগুলো রয়েছে, লক্ষণগুলো রয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন। মিথ্যা জ্ঞান বিপর্যয়, তাহলে ভুল জ্ঞানকে বিপর্যয় বলা হচ্ছে। যেমন হচ্ছে ঝিনুককে রূপা মনে করা। আর তর্ক কি বলছে, বলছে ব্যাপ্যা আরূপেণ ব্যাপক আরপতর্ক, ব্যাপ্যের মাধ্যমে ব্যাপকের ধারণা করা তর্ক। বলছে যদি আগুন না থাকে তবে ধোঁয়াও থাকবে না, তাই না? আচ্ছা, ব্যাপকটা কি? ব্যাপ্য মানে হচ্ছে যেটা অবস্থান করছে, আর ব্যাপক মানে যেটা যেটা হচ্ছে কি, যে আপনার ছড়িয়ে পড়ছে আর কি, মানে স্প্রেড করছে চারিদিকে। যেমন দেখবেন যে ওই আপনারা জানেন যে আমাজন জঙ্গলে আগুন লেগেছিল একবার, তাই না? 2-3 বছর আগেই হবে। তো সেটা কি কতটা নষ্ট করে দিই, কত মানে প্রাণী নষ্ট হয়ে গিয়েছে, মারা গিয়েছে, সেই মানে আগুনে ভস্মীভূত হয়েছে আর কি। কত গাছ নষ্ট হয়ে গিয়েছে, তাহলে কতটা স্প্রেড করছে, ধরুন আগুন লাগছে গোটাটা ছড়িয়ে যাচ্ছে, একদম চলে আসছে। তাহলে এটা আমাদের কাছে কি, এই যে ছড়িয়ে যাচ্ছে, তাহলে এটা আমরা বলতে পারি যে আগুনের যে ব্যাপকতা, তাই না? মানে মানে ব্যাপ্যের মাধ্যমে দেখুন কি বলছে, যে ব্যাপ্যের মাধ্যমে ব্যাপকের ধারণা, ব্যাপ্যের মাধ্যমে দেখুন, যখন ধোঁয়া উৎপন্ন হয়, মানে আগুন যখন জ্বলে, ধরুন কাঠ জ্বলছে, যখন গাছপালা জ্বলে যাচ্ছে, তখন কী হচ্ছে, আগুনটাকে হচ্ছে উপরের দিকে, মানে কী হচ্ছে, আগুনটা তো ছড়িয়ে দিচ্ছে, কিন্তু ধোঁয়াটা দেখুন উপরের দিকে উঠছে, ধোঁয়াটা তো এইভাবে আসছে, ধোঁয়াটা উপরের দিকে যাচ্ছে। তাহলে উপরের দিকে মানে যে ব্যাপ্যের, মানে এখানে কিন্তু ধোঁয়াটা ব্যাপক না, ওই ব্যাপ্যের মাধ্যমে যে ব্যাপকের ধারণা হচ্ছে, সেটাই হচ্ছে কি আমাদের কাছে তর্ক, সেটাই বলছে। তাহলে বলছে যদি আগুন না থাকে তাকে ধোঁয়াও থাকবে না, তাই না? তাহলে এটাই হচ্ছে বিষয়টা বলা হচ্ছে।
বেশ, আত্মার বিশেষ গুণ এখানে হলো সুখ। দেখুন সুখ কি বলছে, যে সর্বেষাম অনুকূল বেদনীয়ম সুখম, যে অনুভূতি সবার অনুকূল বা আনন্দদায়ক তাকেই বলছে সুখ। খুব সহজ, এখানে খুব একটা কিছু ব্যাপার নেই, যে অনুভূতিটা যেখানে আপনার কাছে আনন্দদায়ী হচ্ছে, আনন্দদায়ক হচ্ছে, সেটাই হচ্ছে আপনাকে সুখ। দুঃখ কি, দুঃখ বলছে সর্বেষাম প্রতিকূল বেদনীয়ম দুঃখম, যেটা অনুভূতি যেটা আপনার কাছে বেদনাদায়ক কষ্টদায়ক সেটা হচ্ছে দুঃখ। ইচ্ছাটা কি, ইচ্ছা বলছে ইচ্ছা কাম, মানে কাম বা আকাঙ্ক্ষা, আপনার যে ইচ্ছা, আপনার মনে হচ্ছে যে আজকে আমার একটু মোমো খেতে ইচ্ছা হচ্ছে, আজকে আমার একটু বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে, এই যে আপনার ধারণা, এই যে আপনার এটাই বলছে আপনার ইচ্ছা, তাই না? দ্বেষ কি, বলছে ক্রোধ দ্বেষ, ক্রোধ বা বিরাগকে দ্বেষ বলা হয়, ঠিক আছে? যে ক্রোধ বলুন বা বিরাগ বলুন, তাহলে এটাকে কি বলছে, দ্বেষ বলা হচ্ছে। আচ্ছা, প্রযত্ন কি বলছে, কৃতি প্রযত্ন, মানে কৃতি বলতে করা, বলতে চেষ্টা করা, প্রযত্ন মানে যে চেষ্টা করা, ঠিক আছে? চেষ্টা বা প্রচেষ্টাকে কি বলছে, প্রযত্ন বলা হচ্ছে। ধর্ম, ধর্ম কাকে বলা হচ্ছে, বলছে বিহিত কর্মজন্য ধর্ম, শাস্ত্রে যেটা নির্দিষ্ট রয়েছে, সেই শাস্ত্রে বিধিত কর্ম, যে কর্ম থেকে যে ফল জন্মায়, ঠিক আছে? শাস্ত্রে নির্দিষ্ট বিধিত কর্ম থেকে যে ফল জন্মায়, যে আপনি শাস্ত্রে বিধিত রয়েছে, সে আপনি কর্মটা করছেন, যে শাস্ত্রে এই কর্ম করলে এই ফল হবে আপনার, তাই না? তাহলে আপনি সেই কর্মটা করছেন, সেটা ভেবে কর্মটা করছেন, সেটাই আপনার কাছে কিন্তু ধর্ম, তাই না? যে আপনি জানেন যে প্রতিদিন সন্ধ্যা, মানে সন্ধ্যা দিলে মারা সন্ধ্যা দেয়, মানে হচ্ছে মঙ্গল কামনার জন্য দেয়, আমাদের যেন কোনো ভয়ভীতি উৎপত্তি না হয়, আমাদের যেন বিঘ্ন যেন উপস্থিত না হয়, এই যে এটাকে বলছে, আপনি সেই শাস্ত্রে বিশ্বাস করে আপনি সেটা করছেন, সেটা বলছে ধর্ম। অধর্ম কি বলছে, অধর্ম বলছে নিষিদ্ধ, নিষিদ্ধ কর্মজন্য ধর্ম, অর্থাৎ নিষিদ্ধ কর্ম থেকে যে ফল জন্মায় তাকে অধর্ম বলা হয়, যেটা বারণ করা আর কি, যে বারণ করা থেকে যে আপনি কর্ম থেকে যে ফল জন্মাচ্ছে। যেমন হচ্ছে কি, যেমন আত্মার 8টি বিশেষ গুণ এখানে বলা হয়েছে, বলছে বুদ্ধি। আচ্ছা, অধর্ম বুঝতে পারলেন তো, অধর্ম হচ্ছে মানে এটা আর কিছুই নয়, যে আপনাকে বারণ করা হচ্ছে কিন্তু আপনি সেই কাজটা করছেন, যে আপনার ধরুন ফল উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে আপনার কাছে কিন্তু অধর্ম। মানে আপনাকে ধরুন ছোটো, আপনি ধরুন 16 বছর বয়স, আপনি বাইক চালাচ্ছেন, এবং বাইক চালাতে বারণ করা হচ্ছে, যে বাইক এখন চালানো উচিত, তার আপনার লাইসেন্স নেই, কিন্তু এক তো পুলিশে ধরবে, আর হচ্ছে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেড়ে যায়। তো এই যে বিষয়গুলো, তাহলে এটা আপনার যে অধর্ম। আচ্ছা, আমাদের 8টার যে বিশেষ গুণ দেখুন, বলছে আত্মার বিশেষ গুণ হচ্ছে বুদ্ধি একটা গুণ, সুখ দুঃখ ইচ্ছা দ্বেষ প্রযত্ন ধর্ম অধর্ম নিত্য অনিত্য, এগুলো হচ্ছে সব আত্মার গুণ। আচ্ছা, বুদ্ধি ইচ্ছা প্রযত্ন নিত্য ঈশ্বরে থাকছে, অনিত্য হচ্ছে জীবে থাকছে। অনিত্য নিত্য আমি বলে দিয়েছি জিনিসটা কি আগে। সুখ দুঃখ দেশ ধর্ম অধর্ম কেবল জীবের মধ্যেই থাকছে, তাই হচ্ছে অনিত্য। সংস্কার দেখুন, সংস্কার বলছে কি, সংস্কার হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে বেগ, একটা হচ্ছে ভাবনা, একটা হচ্ছে স্থিতিস্থাপক, দেয় কিন্তু পরীক্ষার সময়, যে সংস্কার কয় প্রকার, ঠিক আছে? বা বেগ ভাবনা স্থিতিস্থাপক, এটা কার ভাগ, তখন বলবেন সংস্কারের ভাগ। তাহলে এই যে বেগটা কি না, বেগ বলছে দ্বিতীয়াদিপনানা অসমবায়িকরণম বেগ, মানে বেগ হলো পতনের একটি কারণ এবং ক্রিয়ার উৎপাদন। মানে আপনি বেগ বলছে পতনের কারণ, কিন্তু হ্যাঁ, যে আপনার কাছে বেগ যেটা, যে বেগের দ্বারা আপনার যেটা পতন হবে, বেগ হলো পতনের একটি কারণ এবং ক্রিয়ার উৎপাদন। মানে আপনার ধরুন আমি যে বেগ বললাম, যে বেগের ফলে আপনার হচ্ছে যে কি, ধরুন পতন ঘটছে। কিসের পতন ঘটছে, যে আপনি যে স্থিতিশীলতা থাকছেন সেটা থেকে সেই স্থিতিশীলতার বিনাশ ঘটছে, বা স্থিতিশীলতার পতন ঘটছে, তাই না? সেটা হচ্ছে আপনাদের কাছে বেগ। বাট আপনি ধরুন হাঁটছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ দৌড়াচ্ছেন, তাহলে কি হাঁটার গুণটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেটা হাঁটার যে বিষয়টা, সেটা হচ্ছে গুণটা মানে কি পতন হয়ে যাচ্ছে। তাহলে এটা কোথায় থাকছে, বলছে পৃথিবী জল তেজ বায়ু মনে থাকছে। ভাবনা কি, ভাবনা বলছে অনুভবজন্যা স্মৃতি হেতু ভাবনা, অর্থাৎ কি বলছে, অভিজ্ঞতা থেকে উৎপন্ন হয়ে স্মৃতির যে কারণ, যে গুণ, যে আপনার কাছে অভিজ্ঞতা থেকে উৎপন্ন হচ্ছে, যে স্মৃতির কারণ হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে কি ভাবনা। মানে আপনার কাছে অভিজ্ঞতা আছে, আপনি জানেন সেই বিষয়ে, আপনি পূর্ব পরিচিত, কিন্তু ওটা স্মৃতিপটে সেটা রয়েছে, সেটা হচ্ছে আপনার কাছে ভাবনা। এটা শুধু বলছে কোথায় থাকে না, শুধু আত্মায় থাকে। স্থিতিস্থাপক কি বলছে, স্থিতিস্থাপক বলা হচ্ছে যে শক্তি কোনো বস্তু পূর্বাবস্থায় ফিরিয়ে আনে, যে শক্তি কী করছে, কোনো বস্তু মানে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে, সেটা হচ্ছে স্থিতিস্থাপক। যেমন কি বলছে, কাঠ বা বস্তু বাঁকানোর পরে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনে, সেটা কি, সেটা হচ্ছে স্থিতিস্থাপক। তাহলে স্থিতিস্থাপক জিনিসটা আমাদের কাছে পূর্বের অবস্থা, মানে বুঝতে পারলেন তো, যে কোনো বিষয় আমি যদি বলি যে এই যে বইটা,
বইটা আমি দুমড়ে দিলাম, এরকম করলাম, এরকম করে দিচ্ছি, তাহলে কি এটাকে আবার যে পুনরায় আবার এরকম করে দিলাম, তাহলে এই যে পূর্ব অবস্থায় ফিরে এলো, সেই পূর্ব অবস্থায় ফিরে আসাটাকে কী বলছে, সেটা বলছে স্থিতিস্থাপ। আচ্ছা, এরপর আমরা কর্ম সম্পর্কে পড়ব, ঠিক আছে। কর্ম জিনিসটা কি, বৈশিষ্ট্য দর্শনে কর্ম বলছে তখন। তাহলে কর্মের লক্ষণ প্রসঙ্গে বলছেন যে চলনাত্মকম কর্ম, তাহলে যে ক্রিয়ার গতি বা চলন থাকে তাকে কর্ম বলে। যে ক্রিয়ায় কি থাকে, গতি থাকছে বা চলন থাকছে, সেটা কি বলছে, কর্ম বলছে। কর্ম কয় প্রকার, 5 প্রকার। এই কর্ম 5 প্রকার যেটা হচ্ছে ক্রমান্বয়ে মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন। উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ, গমন, এই 5টা হচ্ছে কর্ম। তাহলে উৎক্ষেপণ মানে কি, ওপরে ছুড়ে দেওয়া, ঠিক আছে। ওপরে ছুড়ে দেওয়া হচ্ছে উৎক্ষেপণ, মানে এই যে ধরুন আমি আছে, যে আমি যদি এটাকে ওপরে ছুড়ে দিই, এই যে ব্যাপারটা, তাহলে এই যে উৎক্ষেপ করছি মানে উপরে ছুড়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। যেমন হচ্ছে আকাশের দিকে বল ছুড়ে দেওয়া, যাই হোক। অবক্ষেপণ কি হচ্ছে, যে নিচের দিকে ফেলা। তাহলে এই যে ওপর থেকে, তখন এই যে ওপরে আমি ছুড়ে দিলাম, কিন্তু আমি কি ওপর থেকে ছাড়ছি তখন নিচে, এটা তাহলে এটাকে কি বলছে, এটাকে বলছে যে ছাদ থেকে বল নিচে ফেলা, ঠিক আছে। আমি উপর থেকে হাত থেকে যে ফেললাম, এটাও হচ্ছে অবক্ষেপণই আর কি। আকুঞ্চন মানে কি, সংকোচন বা ভাঁজ করা। আপনি কোনো জিনিসকে ভাঁজ করছেন, উদাহরণ কি বলছে, কচ্ছপ নিজের অঙ্গ সংকুচিত করছেন। আমার ধরুন এই যে হাত, এই হাতটা আমাদের কী হচ্ছে, আমি এই করছি, আমি সংকুচিত করছি, মুঠিবদ্ধ করে নিলাম, মানে কি ছোটো করে নিলাম, তো সংকুচিত করে নিলাম, সেটা হচ্ছে আকুঞ্চন, ঠিক আছে। প্রসারণ কী হচ্ছে, মানে সেটাকেই আবার প্রসারিত করে দেওয়া, ঠিক আছে, মানে এই তখন একটা উদাহরণ দিয়েছি যে হাত পা ছড়িয়ে দেওয়া। তাহলে হাতটাকে আমি এইভাবে রেখেছি, ধরুন হাতটা আমি ধরুন এইভাবে রেখেছি, হাতটাকে আমি ছড়িয়ে দিলাম, মানে হাতটাকে আমি বললাম যে এরকম রয়েছে, হাতটাকে আবার নর্মালভাবে হাতের জায়গায় রেখে দিলাম, তাই না। তাহলে এটা কী হচ্ছে, আমাদের কিন্তু বলছে প্রসারণ। গমন কি, বলছে চলা বা চলাচল করা বা হাঁটা, ঘোরা, ভ্রমণ করা, এগুলো হচ্ছে সব কিছু গমনের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে দেখুন, তাহলে 5 কর্ম থাকছে কোথায়, বলছে পৃথিবী, জল, তেজ, বায়ু, মন, এই 5 কর্ম কিন্তু আমাদের দেখতে পাচ্ছি, ঠিক আছে। বেশ, এবার যখন কর্ম বলছে তাহলে 5 প্রকার, তাহলে এইগুলো আর বলছি না, একই বিষয়গুলোই লিখেছি ছোট্ট করে, যে উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ, গমন কি, ঠিক আছে। কর্মের সংজ্ঞা এবার দেখুন। অপরদিকে বলা হচ্ছে যে তর্ক সংগ্রহের দীপিকা টিকায় অন্নম ভট্টকে বলছে কর্মের 2টি সংজ্ঞা দিয়েছে। তাহলে প্রশ্ন হতে পারে যে অন্নম ভট্টকৃত দীপিকা, মানে তার টিকার নাম কি, দীপিকা টিকা বা দীপিকা টিকা, এটা ডান দিক বাঁ দিক মেলা যেতে পারে, ধরুন দীপিকা টিকা দিয়ে দিল, বা অন্য অনেক টিকা দিয়ে দিল, ধরুন যে ন্যায়মালা টিকা, হ্যাঁ, ন্যায় বোধিনী টিকা ইত্যাদি ধরুন দিয়ে দিল, সেই টিকাগুলো কী হচ্ছে, ঘণ্টা পথ, ঠিক আছে, এইগুলো আপনাকে মেলাতে দিল ডান দিক বাঁ দিক, তখন আপনাকে কিন্তু কাজে লাগবে এগুলো। বেশ, কর্মের সংজ্ঞা তাহলে দেখুন কি বলছে, সংযোগ ভিন্নাত্য সতি সংযোগ সমবায় কারণম কর্ম। তাহলে সংযোগ থেকে ভিন্ন হয়েও সংযোগের অসময় কারণ যা, সেটাই হচ্ছে কর্ম। তাহলে সংযোগ আমি বলেছি, সংযোগ মানে হচ্ছে এই যে সংযোগ, হাতের সঙ্গে হাতের একটা সংযোগ, বলছে এর থেকে ভিন্ন হয়েও সংযোগের যে অসমবায় কারণ, সেটাই হচ্ছে আমাদের কিছু কর্ম। কর্মত্ব জাতিমাত, কর্মত্ব নামক জাতি দ্বারা যুক্ত। কর্মের অন্যান্য বৈশিষ্ট্য বলছে দেখুন, বলছে কর্ম দ্রব্যের মধ্যে সমবায় সম্পর্কের মধ্যে থাকছে, কর্ম সংযোগ বিভাগের প্রত্যক্ষ কারণ, এগুলো একটু পড়ে নেবেন, এটা আশা করি বুঝতে পারবেন, এখানে এমন কিছু নেই, ঠিক আছে, বা প্রশ্ন হওয়ার মতো এখান থেকে সেরকম কিছু দেওয়া হয় না। বেশ, তাহলে কর্ম কোথায় থাকছে না, কর্ম হচ্ছে সব দ্রব্যে কিন্তু কর্ম থাকছে না, সেটা বলছে শুধুমাত্র 5টা দ্রব্যে, এটা মাথায় রাখবেন যে এই 5টা দ্রব্যে শুধুমাত্র কর্ম থাকে। কোথায়, আর হচ্ছে পৃথিবী, জল, তেজ, বায়ু আর মন। কর্ম থেকে নির্দিষ্ট দ্রব্য সৃষ্টি হয় না, কর্ম নির্গুণ। আচ্ছা, ব্যাকরণ শাস্ত্রে দেখুন, এরপর এটা কি বলছে, যে ব্যাকরণ শাস্ত্রে এই বিষয়টা বলা হচ্ছে যে কর্তু রিফিয়ত এবং কর্ম, এটা তো আমাদের কর্মকারকের সূত্র আমরা পড়েছি, তো বলছে যা কর্তা সবচেয়ে কাম্য বা যেটা ইচ্ছা প্রাপ্তি হচ্ছে তাকেও কর্ম বলা হয়। মীমাংসা দর্শনে দেখুন কর্ম মানে এখানে কিন্তু কর্ম, ব্যাকরণ শাস্ত্র কিন্তু কর্ম এরকম বলছে, যেটা কর্তা যেটা ইচ্ছা আর কি, সেটাই কর্ম। কিন্তু মীমাংসা দর্শনে কর্মকে আবার 3 প্রকার বলা হচ্ছে, একটা হচ্ছে নিত্য, নৈমিত্তিক আর হচ্ছে কাম্য, ঠিক আছে। নিত্য, নৈমিত্তিক, কাম্য কর্মটা আবার বেদান্ত সারে কিন্তু পড়াবো, যখন বেদান্ত সারটা কিন্তু আপনি এখানে পাবেন কিন্তু, হ্যাঁ। শ্রীমদ্ ভগবদ্গীতা কি বলছে, 3 ধরনের কর্ম বলা হয়েছে, সাত্ত্বিক কর্ম, রাজসিক কর্ম আর
মানে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন অনুযায়ী কিন্তু কর্মর আমরা কিন্তু ভাগগুলো আলাদা আলাদা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনাকে কিন্তু অনুসার যদি দেয় যে গীতা অনুযায়ী কর্ম কয় প্রকার, ঠিক আছে, বেদান্ত অনুযায়ী কর্ম কয় প্রকার, এভাবে দিতে পারে। বেদান্ত অনুযায়ী দেখুন সঞ্চিত কর্ম 2 প্রকার পাচ্ছি, আর প্রারব্ধ কর্ম। আচ্ছা, এবার দেখুন চতুর্থ পদার্থ সম্পর্কে বলছে, সাধারণ বা সামান্য, আমরা দুটোই বলতে পারি। তাহলে আমরা কর্ম বললাম, এবার আমরা যে পদার্থ, তাহলে আমরা দেখুন আমরা পদার্থ কী হয়, দ্রব্য, গুণ, কর্ম বললাম তো। তাহলে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য বা সামান্যের, মানে আমরা দ্রব্য বিষয়ে কিন্তু পড়ছিলাম যে দ্রব্য আমরা পড়লাম, দ্রব্যের যে মানে পদার্থ প্রথমত, তাই তো, পদার্থ হচ্ছে 7 প্রকার পদার্থ, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব, 7টা হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা কী পেলাম, যে ওই দ্রব্যের যে ভাগ, 9টা ভাগ পড়েছি, 9টা ভাগের পর গুণ পেলাম, 24টা পড়িয়ে দিলাম, কর্ম 5 প্রকার পেলাম, তাই না। এবার হচ্ছে আমাদের সামান্য, ঠিক আছে। সামান্য বিষয় কী বলছে, বলছে নিত্যম একম অনেকানুগতম সামান্যম, বলছে সাধারণ এমন একটি পদার্থ যা নিত্য, এক, বহু বস্তুর মধ্যে বিদ্যমান, সাধারণ, ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের কিছু, মানে সেটাই বলছে আমাদের কিছু সামান্য। আচ্ছা, সামান্য মানে আমি আবার একটা উদাহরণ দিচ্ছি, ধরুন কেউ MA করছে, মানে পোস্ট গ্র্যাজুয়েট করছে সে, সবাই কি বিশেষ? সামান্য হচ্ছে, তখন আমি বললাম যে ক্লাসের মধ্যে 55টা ছেলে আছে বা 60টা ছেলে আছে, সবাই পাস করেছে, তাহলে এটা হচ্ছে সামান্য। কিন্তু ওই যে 3-4 জন আমাদের কী হচ্ছে 70% বা 80% হয়েছে, এটা কিন্তু বিশেষ, এটা কিন্তু সামান্য নয়। তার সামান্য আপনার কিন্তু সবারই মধ্যে সে সামান্য গুণটা বর্তমান থাকবে, কিন্তু বিশেষ জিনিসটা পুরো আলাদা, যে কিছু জনের মধ্যে সেটা বর্তমান থাকবে। আচ্ছা, তাহলে এখানে দেখুন সেজন্য বলছে বহু বস্তুর মধ্যে সেটা থাকে, সাধারণ কোথায় থাকে বলছে, এটা দ্রব্যে, গুণ, কর্ম থাকছে। সাধারণটা কি বলছে, 2 প্রকার হিসেবে দেখানো হচ্ছে, একটা হচ্ছে পরসামান্য বা পরসাধারণ, অপর সাধারণ বা সামান্য, ঠিক আছে, বা পরসামান্য, অপর সামান্য, তাই 2 প্রকার হচ্ছে সামান্যের গুণ। পরসামান্য কি বলছে, পারমাধিক দেশবৃত্তি, পারমাধিক দেশবৃত্তি, যে সাধারণ বৃহৎ পরিসরে থাকে তাকে বলছে পরসামান্য, মানে সত্তা, যেমন সত্তারূপী গুণ, মানুষের মধ্যে সত্তা থাকছে, দ্রব্যের মধ্যে, বইয়ের মধ্যে সত্তা থাকছে, মানে তার গুণটা, তাই না, সেটা হচ্ছে একাধিক যে বিষয়ে সেটা কিন্তু থাকছে, সেটা হচ্ছে পরসামান্য। আর অপরসামান্য কী বলছে, যে সাধারণটা কী হচ্ছে, যে সামান্যটা কম পরিসরে থাকছে, যেমন হচ্ছে দ্রব্যত্ব, ঠিক আছে। তাহলে এই বিষয়টা কিন্তু বলছে যে অপরসামান্য। যেমন দেখুন এখানে কি বলছে, যে সাধারণ সম্পর্কে স্মরণীয় বিষয়, সাধারণ জাতীয় বলা হয়, এই কারণে বিভিন্ন বস্তুর মধ্যে সদস্য বোঝা যায়, যেমন মানুষে মনুষ্যত্ব, গরুতে গৌত্ব, মানে যে গুণ, ঘটে ঘটত্ব, তাই না। তাহলে এগুলো সাধারণভাবে কিন্তু থাকছে, বা অনেক বস্তুর মধ্যে থাকছে, কিন্তু বিশেষ যেটা বললাম যে সবার মধ্যে থাকবে না, সেটা হচ্ছে বিশেষ, দেখুন আমি পড়াবো। তাহলে পঞ্চম পদার্থ কিন্তু বিশেষ, তাহলে কী হলো, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ চলে এলো। বিশেষটা কি বলছে, বলছে নিত্য দ্রব্য বৃত্ত্যয় ব্যবর্তকা বিশেষ, যে বিশেষ নিত্য দ্রব্যে থাকে, যে বিশেষ কি হচ্ছে আমাদের নিত্য দ্রব্যে থাকছে এবং ভেদ সৃষ্টি করছে, তাকে কি বলছে, বিশেষ থাকছে। ভেদ মানে কি, অন্যদের থেকে আপনাকে আলাদা করছে, বিশেষ অনন্ত, নিত্য দ্রব্য বৃত্তি, এগুলো লক্ষণগুলো যে শুনে রাখবেন যে কী কী লক্ষণ বলা হয়েছে, ঠিক আছে, আর কিছু না। যেমন বলছে পৃথিবীর পরমাণু, জলের পরমাণু, তেজের পরমাণু, বায়ুর পরমাণু, আকাশ, কাল, দিক, আত্মা, মন, ঠিক আছে, বিশেষ থাকে, নিত্য দ্রব্য এগুলো থাকছে, সেগুলোই বললো। কিছু গুরুত্বপূর্ণ গুণ বলছে, দেখুন যে এই বিশেষ তত্ত্বের জন্য দর্শনের নাম হয়েছে বৈশেষিক। বিশেষ মানে যে ভেদকারী ধর্ম, ভেদ করছে, এটি নিত্য দ্রব্যগুলির মধ্যে ভেদ বোঝাতে সাহায্য করছে। সাধারণ ও বিশেষের পার্থক্য, সাধারণ সমষ্টিগত ধারণা, বিশেষ হচ্ছে ব্যক্তিগত ভেদ বোঝাচ্ছে। কেন বিশেষ প্রয়োজন বলছে, নিত্য দ্রব্যের মধ্যে পার্থক্য বোঝাতে জন্য কী হচ্ছে, পার্থক্য বোঝানোর জন্য কিন্তু বিশেষের প্রয়োজন, অনিত্য দ্রব্যের পার্থক্য বোঝাতেও বিশেষ প্রয়োজন হয় না। বলছে নিত্য দ্রব্যের মধ্যে পার্থক্য বোঝানোর জন্যই কিন্তু আমাদের বিশেষ। দেখুন অনিত্য কিন্তু অনেক, একটা জিনিস বাদ, মানে যেটা নষ্ট হয়ে সেগুলো অনেক, কিন্তু নষ্ট হয় না সেই জিনিসগুলো কিন্তু কম, সেইটাই হচ্ছে আমাদের কাছে বিশেষ। অন্নম ভট্টের মধ্যে দেখুন তাহলে কী বলছে, অন্নম ভট্টের মতে বিশেষ কী বলছে, যে বিশেষ নিত্য নিত্য দ্রব্যে থাকে, সংখ্যায় অনন্ত, ঠিক আছে, সাধারণ কিন্তু, তাহলে এই মানে এই যে সংখ্যাগুলো কিন্তু মনে রাখবেন, যে সাধারণ, বিশেষ এগুলো বিষয় কী, বা সামান্য বিশেষ এগুলো কী, সংখ্যায় ব্যাপারটা কী, ঠিক আছে। প্রশস্তবাদের মধ্যে কি বলছে, যে পদার্থ নিজের আশ্রয়কে অন্য সব কিছু থেকে পৃথক করে, সেটা হচ্ছে পৃথক, মানে ঘুরে ফিরে একই কথা, যে পদার্থ কী করছে, অন্য অন্য বিষয় থেকে নিজেকে আলাদা করছে, সেটা কি হচ্ছে, বিশেষ হচ্ছে।
তাছাড়া আরও কিছু সঙ্গ বলছে স্বত ব্যবহার্থকাত্য, যা নিজেকে অন্য থেকে পৃথক করছে। জাতিরহিত কিন্তু নিত্যদ্রব্যে বিদ্যমান। একটিমাত্র সমবায়ী সম্পর্কযুক্ত সাধারণ শূন্য। অত্যন্ত ব্যাবৃতি। কি বলছে যে একটি নিত্য পদার্থকে অন্য নিত্য পদার্থকে পৃথকভাবে বোঝানোর জন্য বিশেষ পদার্থকে স্বীকার করা হয়। এই ঘুরিয়ে ঘুরিয়ে কথাগুলো দেখুন একই, ঠিক আছে, দেখে নেবেন একটু। এরপরে তাহলে আমাদের কী হলো, তাহলে যখন আমরা বললাম দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, এটা হচ্ছে সমবায়, তাই না? মানে 6 নম্বর যে পদার্থ সেটা আমরা সমবায়। সমবায় কি? সমবায়ের আমি সংজ্ঞা আগে বলেছি, তাও একটু দেখে নিন কী বলছে। বলছে নিত্য সম্বন্ধ সমবায়, নিত্য বা চিরস্থায়ী সম্পর্ক কি বলছে? সমবায় বলছে। নিত্য বা চিরস্থায়ী সম্পর্কে কী বলা হচ্ছে? সমবায়। তাহলে যেটাকে আলাদা করলে তার গুণটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কি হচ্ছে সমবায়ক স্থেকা, এবার সমবায়ের যে সমবায় অবস্থান, সমবায় হচ্ছে অযুত সিদ্ধ পদার্থ থাকে, মানে যে যেটা নষ্ট, মানে ভেদ করলে যেটা আলাদা হয়ে যাচ্ছে সেটাকে বলছে, ঠিক আছে। এবার এই অযুত সিদ্ধ বৃত্তি দেখুন, তাও আলাদা করে আমি লিখেছি যাতে অসুবিধা না হয় বুঝতে, যে অযুত সিদ্ধ বৃত্তি আসলে কী। বলছে ययो द्रवयो मध्ये एकम विनश्यत पराश्रितमेवावतिष्ठते तावद् अयुत सिद्धि। যে দুটি পদার্থের মধ্যে একটি পদার্থ অন্যটির উপর নির্ভর করে থাকে এবং আলাদা মানে আলাদা থাকতে পারে না, সেটা হচ্ছে অযুত সিদ্ধ। আমি বললাম যে আলাদা থাকতে পারে না, মানে হচ্ছে ওই যে আপনি গাছ ধরুন, একটা গাছের ডালকে প্রত্যেকটা কেটে দিচ্ছেন, একটা ডাল সব কেটে দিলেন, গাছ সেই গুণাগুণটা থাকবে গাছে? থাকবে না। সেটা হচ্ছে কিন্তু অযুত সিদ্ধ বৃত্তি, ঠিক আছে। অযুত সিদ্ধর যখন উদাহরণ বিষয়ে বলা হচ্ছে কি, যে 5টি এখানে হচ্ছে, একটা হচ্ছে অবয়ব অবয়বী, একটা হচ্ছে গুণ গুণী, ক্রিয়া ক্রিয়াবান, জাতি ব্যক্তি, আর হচ্ছে নিত্য দ্রব্য আর বিশেষ দ্রব্য। অবয়ব অবয়বী, দেখুন এগুলো কিন্তু খুব ছোটো ছোটো টার্ম, যে অবয়ব জিনিসটা কি, অবয়বী কী, এগুলো আমরা কিন্তু দর্শনের ভাষাতে কিন্তু এগুলো মানে আমরা ছোটো ছোটো জিনিসগুলো ভুলে যাই, যে আসলে অবয়ব এটা, না 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 এটা তো অবয়ব নয়, এটা তো অবয়বী, এরকম আমরা কিন্তু ভুলে যাই। তো এখানে যেমন কী বলছে, যে কপাল বা অংশ, ঠিক আছে, আর অবয়বী, অবয়ব মনে হচ্ছে দেখুন ঘট বা ঘোড়া সমগ্র। তাহলে একটা কথা বলছি দেখুন, যদি বলি অবয়ব, অবয়ব মনে হচ্ছে আমি একটা মানুষ হয়, তাহলে সে মানুষের মধ্যে দেখুন হাত, চোখ, নাক, কান, একটা করে অংশ, তাই না? সে অংশগুলো হচ্ছে আমাদের কাছে অবয়ব, আর পূর্ণাঙ্গটা যে মানুষ সেটা হচ্ছে অবয়ব, ঠিক আছে। যেমন হচ্ছে ধরুন গাছের যে ডাল, গাছের পাতা, ফুল, ফল আলাদা করে যদি দেখি সেটা হচ্ছে অবয়ব, আর পূর্ণাঙ্গ যে গাছটা সেটা হচ্ছে অবয়ব। গুণগুণী কী বলছে দেখুন, বলছে ঘটের রূপ, যেটা মানে ঘটের যেটা আপনার রূপ, যে রূপ আমি যদি বলি যে একটা রূপ আছে, আমি যদি বলি যে বোতলের কালার একটা রয়েছে, এটা একটা কালার, তার এই যে কালারটা রয়েছে, সে কালারটা আমাদের কাছে কি, যে আমাদের কাছে কিন্তু গুণ, বা রূপটা, যে কালারটা, রূপটা, আর মানে পুরো বোতলটা এটা হচ্ছে কিন্তু গুণী, ঠিক আছে। তাহলে গুণী এগুলো কিন্তু আপনারা কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন যে কি, এগুলো কিন্তু প্রচুর কাজে লাগবে পরে। ক্রিয়াবান, ক্রিয়াবান ছাড়া হতে পারে না, তাহলে বলছে চলা, ক্রিয়াবান হচ্ছে মানুষ, ক্রিয়াবান মানে যে ক্রিয়াটা ঘটাচ্ছে সে হচ্ছে ক্রিয়া, তাই না? মানে আমি যদি বলি যে আমি জল পান করছি, ঠিক আছে, আমি জল পান করছি, তাহলে পান ক্রিয়া, সেটা হচ্ছে আমাদের যে ক্রিয়া, আর আমি একটা মানুষ যে জল পান করছি, মানুষটা হচ্ছে ক্রিয়াবান, যে কাজটা করছে। জাতীয় ব্যক্তি সম্পর্কে বলছে, যেমন কি বলছে ঘটত্ব হচ্ছে জাতি, ঘট হচ্ছে ব্যক্তি, তাহলে ঘটত্ব তার যে গুণ সেটা হচ্ছে মানে ঘটের যে গুণ সেটা হচ্ছে কি, তাকে জাতি বলা হচ্ছে, আর ঘটটাকে বলছে ব্যক্তি। নিত্যদ্রব্য বিশেষ থাকে, তাই বিশেষ ও নিত্যদ্রব্য অযুত সিদ্ধ। যাই হোক, অযুত সিদ্ধ বিষয়টা বুঝতে পারলেন, এবং যুত সিদ্ধ জিনিসটা দেখবো। বলছে যে দুটি পদার্থ আলাদাভাবে থাকতে পারে তাদের মানে যুত সিদ্ধ বলছে। যেমন হচ্ছে বই, কলম, তাই না? মানে আমি ধরুন একটা বই আছে, সেই বইয়ের ওপরে একটা পেন রেখে দিলাম, তাহলে সেটাকে আলাদাও তো থাকতে পারে, আমরা আলাদা করলে কি কোনো যায় আসে? কোনো কিছু যায় আসে না, সেটা হচ্ছে আমাদের কি যুত সিদ্ধ। উদাহরণ হচ্ছে সুতো, কাপড়, কপাল, ঘর। আচ্ছা, সংযোগ সমবায়ের মধ্যে পার্থক্য রয়েছে, আমি সংযোগ বলে দিয়েছি, সমবায় বলে দিয়েছি, এগুলো একটু পড়ে নেবেন। বৈশিষ্ট্য একই ব্যাপার, আলাদা কিচ্ছু নেই, ঠিক আছে, ওইগুলোই ঘুরিয়ে ফিরিয়ে লেখা, একটু পড়ে নেবেন, কোনো অসুবিধা হলে আমাকে ইনবক্স করবেন। আচ্ছা, বৈশেষিক দর্শনের সপ্তম পদার্থ বলছে অভাব।
তাহলে এটা কিন্তু অভাব পদার্থ। ভাব পদার্থ পড়ে নিলাম যে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায়, এই যে ছটা, এটা হচ্ছে ভাব পদার্থ। এবার একটা হচ্ছে অভাব পদার্থ। বলছে বৈশেষিক দর্শনের শুরুতে অভাব পদার্থের উল্লেখ ছিল না। বলছে প্রথম দিকে কিন্তু অভাব পদার্থ ছিল না, কিন্তু কণাদ এই 6 প্রকার বলেছেন, প্রশস্তবাদ 6 প্রকার বলেছেন, পরে উদয়নাচার্য রয়েছেন বা শ্রীধর রয়েছেন, শিবাদিত্য রয়েছেন, এরা কিন্তু অভাবটাকেও কিন্তু স্বীকার করেছেন। তাহলে অভাব জিনিসটা কি? বলছে না ভাব ইতি অভাব। বলছে যেখানে কোনো বস্তুর অস্তিত্ব নেই, আপনার যেটা অস্তিত্ব নেই সেটাকে তাকে কি বলছে? তাকে অভাব বলা হচ্ছে। মানে আমি বলি যে অভাব, সেই আমি যদি বলি যে একটা জলের বোতলে জল নেই, তাহলে কি জলের অভাব সে বোতলটাতে, এরকম আর কি। ভাব ভিন্ন পদার্থ অভাব, অর্থাৎ অস্তিত্ব থেকে ভিন্ন যে পদার্থ সেটা হচ্ছে অভাব। বলছে কোনো বস্তু নির্দিষ্ট সময় ও স্থানে না থাকাকে অভাব বলছে। যেমন ভূতলে ঘটাভাব, মানে ভূতল মানে হচ্ছে মাটি, মানে ধরুন মাটিতে সেখানে একটা ঘটের মানে ঘট নেই, সেটা ঘটের অভাব। আচ্ছা, এখানে হচ্ছে ঘট হচ্ছে প্রতিযোগী, ঠিক আছে, আর ঘটের অনুপস্থিতি হচ্ছে অভাব, ঠিক আছে। তাই এটাকে প্রতিযোগী অনুযোগী এরকমভাবেও কিন্তু বোঝানো হয়, ঠিক আছে। প্রতিযোগী মনে হচ্ছে যেটা থাকছে, আর অনুযোগী মনে হচ্ছে সেটার অভাব হচ্ছে, ঠিক আছে। অভাবের বা 4 প্রকার, তাহলে অভাব হচ্ছে 4 প্রকার। কী কী? এটা হচ্ছে প্রাগ অভাব, প্রধ্বংস অভাব, অত্যন্ত অভাব, অনন্য। আমি সহজভাবে আগে বলি, তারপরে এগুলো সংজ্ঞাটা পড়ছি। প্রাক অভাব মানে যে পূর্বের অভাব, মানে দেখুন এখন চলছে যে 1 ঘন্টা 6 মিনিট 13 সেকেন্ড ভিডিওটা চলছে, মানে এখনও ক্লাস করানো হচ্ছে। তাহলে এই 1 ঘন্টা 6 মিনিট 13 সেকেন্ড বা 14 সেকেন্ড আগে কী হচ্ছে? এইখানে এই ক্লাস করাতে আমার কী হচ্ছে, আমার অভাব ছিল। আমি যে ভিডিওটা যখন রেকর্ড করছি তখন সেখানে আমার অভাব ছিল সেই টাইমটাতে। তাহলে সেটা হচ্ছে প্রাকের অভাব। আর প্রধ্বংস অভাব মানে কি? আমি যখন ক্লাসটা শেষ করে দেবো, ধরুন 1 ঘন্টা 20 মিনিটে ক্লাসটা শেষ হলো বা 25 মিনিটে শেষ হলো, তো সেই 1 ঘন্টা 25 মিনিট পর কী হচ্ছে? সেই ক্লাসটা শেষ মানে হচ্ছে প্রধ্বংস অভাব, ধ্বংস হয়ে যাওয়া। আর কি বলছে? যে অত্যন্ত অভাব। অত্যন্ত অভাব হচ্ছে ত্রৈকালিক অভাব, যেটা আপনার 3 কালেই, মানে অতীতেই বলুন, বর্তমানেও বলুন, ভবিষ্যতে বলুন, মানে একটা অভাবই ধরুন থাকবে। এই প্রসঙ্গে আমার রাঘব চট্টোপাধ্যায়ের একটা গান মনে পড়ে, যে চাঁদ কেন আসা না ঘরে, তাই না? যতই খাতির যত্ন করুন, চাঁদ কিন্তু আপনার ঘরে কোনোদিন আসবে না, তাই না? এই যে বিষয়টা, এটা হচ্ছে ত্রৈকালিক অভাব। আর কি? যে আপনার লাস্টের যে অত্যন্ত ভাব, অনন্য ভাব। অনন্য ভাব মানে কি? যে গুণের বিশেষে বলা হয়, মানে আপনি, মানে একজন ধরুন সে খুব ভালো, কি বলবো, যে নাচ করে, একজন খুব ভালো ড্রয়িং করে, তাহলে দুজন তো আলাদা। তাই যে ড্রয়িং করছে সে সেই নাচটা করতে পারছে না, যে নাচ করছে সে ড্রয়িং করতে পারছে না। তাহলে এটা নয়, ওটা নয়, সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে? অনন্য ভাব, ঠিক আছে। এবার দেখুন আমরা এখানে উদাহরণে যাই। কী বলছে? অনাদি শান্ত প্রাগভাব, উৎপত্তির আগে কোনো বস্তু যে অভাব থাকে হচ্ছে প্রাগভাব। যেমন ঘট তৈরির আগের মুহূর্ত, ঘটের অভাব। প্রধ্বংস অভাব স্বাদির অনন্ত প্রধ্বংস, অর্থাৎ যা শুরু হচ্ছে কিন্তু শেষ নেই, তাকে প্রধ্বংস বলছে, ঠিক আছে। শুরু আছে কিন্তু শেষ নেই, মানে আমি এখন করছি কিন্তু কী বলছে? শেষ, মানে প্রধ্বংসের অভাব। মানে আমি কি বললাম দেখুন, আমি যে ক্লাসটা শেষ করে দিচ্ছি সেটা কিন্তু ধ্বংস হয়ে যাওয়া, কিন্তু ক্লাসটা যে ধ্বংস করছি না, মানে আমার 1 ঘন্টা 20 মিনিট ধরে ক্লাসটা চলছে, সেই ক্লাসটা কী হয়েছে? মানে ধ্বংস হওয়ার অভাবটা রয়েছে, মানে আমি কিন্তু কন্টিনিউ করছি ক্লাসটা, ঠিক আছে। অত্যন্ত অভাব কী বলছে? বলছে ত্রৈকালিক সংসর্গাবচ্ছিন্ন প্রতিযোগিতাকা অত্যন্ত ভাব, যেটা অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটেতেই বিদ্যমান। সেটাকে বলছে যেমন ভূতলে ঘটনা আস্তি, ভূতলে ঘট নেই, যদি না থাকে তাহলে এই কালেও থাকবে না, ওই কালেও, এরকম বলছে। বা আমরা যদি বলি যে ধরুন বালির মধ্যে তেল, বালির মধ্যে কোনো তেল পাওয়া যায়? 3টে কালেই আমরা পাবো না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন আরও বায়ুতে যেমন রূপ নেই, 3 কালেই রূপ থাকবে না, এইরকম উদাহরণগুলো দেখে নেবেন। অনন্য ভাব আমি বললাম, অনন্য ভাব মানে এটার যেমন ঘট পট নয়, একটা ঘট কোনোদিন পট হতে পারে? আমি যদি বলি একটা শাড়ি আর বই, দুটো এক নয়, কিন্তু দুটো আলাদা। একটা পেন, একটা খাতা একই, আলাদা নয়। তাহলে পেন নয় খাতা, খাতা নয় পেন, এই যে বিষয়টা, সেটা হচ্ছে কি আমাদের অনন্য ভাব। বেশ, এরপরে হচ্ছে প্রমাণ আলোচনা। আচ্ছা, আমি দেখে নিচ্ছি কতটা আছে, আজকে কি শেষ করা যাবে কি না। হ্যাঁ, কিছু নেই, ছোট্ট আছে, জাস্ট বলে দিচ্ছি এটা। প্রমাণ বিবেচনা কি? প্রমাণ আলোচনা বলছে আচার্য অন্নং ভট্ট কী বলছে? 24 প্রকার গুণের বিষয়ে বলেছেন। 24 প্রকার গুণটা আমি পড়িয়ে দিয়েছি। এর মধ্যে বলছে 16তম গুণ। 16তম গুণটা কী? বলছে বুদ্ধি।
সে বুদ্ধির প্রকার বলেছেন কি, যে বুদ্ধি হচ্ছে কি দুই প্রকার, একটা হচ্ছে স্মৃতি, একটা হচ্ছে অনুভব। আমরা পড়েছি কিন্তু যে স্মৃতির ভাগ পড়েছি, অনুভবের ভাগ পড়েছি। সে অনুভব বা অভিজ্ঞতার প্রকার বলছে যথার্থ, অযথার্থ পড়েছি। যথার্থর আবার চার প্রকার পড়েছি, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি, শব্দ। এই চারটিরও আবার কী বলছে কারণ আছে, প্রত্যক্ষ, অনুমান, এগুলোও বলেছি। ঠিক আছে, এবার বলছে এই যে প্রমাণ, বলছে ভারতীয় দর্শনে দেখুন কে কটা প্রমাণ স্বীকার করে, এখান থেকে প্রশ্ন দেয়। ঠিক আছে, যে কার মতে, কোন দর্শন মতে কার কটা প্রমাণ স্বীকৃত। ঠিক আছে, সেটা আমরা দেখি। তাহলে চারবার মতে শুধুমাত্র প্রত্যক্ষমেব প্রমাণম, মানে একটাকেই প্রমাণ হিসেবে স্বীকার করছেন, কি সেটা কি, সেটা হচ্ছে প্রত্যক্ষ। জৈন দর্শনে কি বলছেন, যে দুটি, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। বৌদ্ধ দর্শনে দুটো, প্রত্যক্ষ, অনুমান। বৈশিষ্ট্য দর্শনে দুটো, ঠিক আছে, প্রত্যক্ষ, অনুমান। সাংখ্য দর্শনে তিনটে, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। ন্যায় দর্শনে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। প্রভাকর মীমাংসা, মানে মীমাংসার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে প্রভাকর, একটা হচ্ছে ভাট্ট মীমাংসা। ঠিক আছে, তো প্রভাকর মীমাংসা কিন্তু পাঁচটা মনে করছেন, প্রত্যক্ষ, অনুমান, প্রমাণ। আমি যখন মানে সামান্য পরিচয় যখন একবার বলেছি আমি, যদিও শব্দ, অর্থাপত্তি। ভাট্ট মীমাংসা কী বলছে, যে ছটা, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি। বেদান্ত দর্শনে ওই ছটি প্রকার নিয়ে কিন্তু বলা হয়েছে। পৌরাণিক মতে বলছে প্রমাণ হচ্ছে, পুরাণ মতে হচ্ছে আটটা। ঠিক আছে, প্রমাণ, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি, অনুপলব্ধি, সম্ভব, ঐতিহ্য। এটা পুরাণ মতে। ঠিক আছে, শূন্যবাদী বৌদ্ধ, যারা বৌদ্ধবাদী, যে শূন্যবাদী যারা রয়েছে, তারা উপরে বলছে সব প্রমাণ কিন্তু প্রমাণ স্বীকার করেন না, উপরে সব প্রমাণ কিন্তু তারা স্বীকার করছেন না। আচ্ছা, বৌদ্ধ দর্শন পড়া মানে আমি এটা নিয়েও পড়াবো একটু, তখন আবার আলোচনা করব। প্রশস্তবাদ কি বলছেন, উপমান হলে, উপমান স্থলে স্মৃতি, শব্দের স্থলে ঋষিজ্ঞান গ্রহণ করছেন। বলছে প্রমায়াহ কারণম প্রমাণম, তাহলে যেটা যার দ্বারা প্রমা মানে কি, যথার্থ জ্ঞান, মানে সত্য জ্ঞান, সত্য জ্ঞান সেটাকেই বলছে প্রমাণ। আর কি বলছে, বলছে প্রমেয়তে অনেন ইতি প্রমাণম, যার দ্বারা কোনো বস্তু জানা যায় সেটাই হচ্ছে আমাদের কাছে প্রমাণ। বাদশাহের মধ্যে ধরুন জ্ঞান লাভের উপায় হচ্ছে প্রমাণ। বেশ, এরপরে হচ্ছে তাহলে আমাদের প্রমাণ হলো, আমি তো কারণটা আগেই পড়িয়ে দিয়েছি যে কারণ জিনিসটা কি। ঠিক আছে, তাহলে কারণের তাও বলছে দেখুন, কার্য নিয়ত পূর্ববর্তী কারণ, যা কার্য হওয়ার আগে নিয়মিত হয়ে থাকে। মানে আপনি কোনো কার্য উৎপন্ন করছেন, কোনো কারণের জন্য তো কোনো, মানে কোনো কাজ করছেন, সেটা তো কোনো কারণ আছে, তাই না? মানে আমার ধরুন আমি ধরুন খাবার খাচ্ছি, আমার তার কারণটা কি, আমার খিদে ছিল বলে আমি খাচ্ছি, তার খিদের কারণটা আগে থাকছে, পরে কার্য হচ্ছে, তাই না? তাহলে এটাই হচ্ছে, তাহলে কার্য বলছে সেটা হচ্ছে কারণ। তাহলে বললাম যে কার্য হওয়ার আগে যেটা নিয়ত হতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, কারণ। আর কার্য কি, কার্য বলছে যে কার্যং প্রাগ ভাগ প্রতিযোগী, অর্থাৎ যা পূর্বে ছিল না কিন্তু পরে উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে কার্য। কারণের তিনটে ভাগ কিন্তু আমি পড়িয়ে দিয়েছি। ব্যাস, তাহলে আজকে মোটামুটি এটুকুই আমাদের তর্ক সংগ্রহের বিষয়ে থাকলো। পরের ক্লাসে আমি এটা তর্ক সংগ্রহটা শেষ করে দেবো, কারণ হচ্ছে আর কিছুটা রয়েছে। এরকম মানে 1 ঘন্টা যেরকম ক্লাস নিচ্ছি আর কি, সেরকম নিলেই আমাদের কিন্তু আশা করি শেষ হয়ে যাবে। আমি শেষ করবো পরের দিন, কারণ আমি এটা ভেবেছি যে যতটাই গ্যাপ যাক না কেন, মার্চের মধ্যে মোটামুটি 90% সিলেবাসটা কমপ্লিট করবো। কারণ হচ্ছে যে পুরোটা সম্ভব নয়, দেখুন, কারণ হচ্ছে পুরোটা সম্ভব নয় বলতে আমি ভেবেছিলাম, কিন্তু ওই সুক্তগুলো বাকি থাকছে, মানে বাকি সবই হয়ে যাবে আমাদের, সুক্ত আর কিছু ব্যাকরণ থাকছে, সেগুলো আমি পড়াবো। এপ্রিল থেকে কিন্তু আবার পরীক্ষাটা শুরু করে দেবো। ঠিক আছে, যেগুলো পড়ানো হয়ে গেছে অলরেডি সেগুলোর উপর কিন্তু আমি মক টেস্ট নেব নিয়মিত। ডেট আমি বলে দেবো যে এই ডেটে আপনারা পরীক্ষাটা দেবেন। তো ওটা শুরু করবো, পাশাপাশি ক্লাসটাও চলবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এটুকুই থাকলো। আমরা পরের দিন ক্লাসে তর্ক সংগ্রহের শেষ অংশটা দেখব।